তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা, লাগে না লাগে না জোড়া, লাগে না লাগে না জোড়া। আপনি খুব ভালো গান করেন। পার্কের কোনার বেঞ্চিটিতে বসা প্রাপ্তবয়স্ক যুবকের কানে কথাটা আসতে সে মাথা তুলে সামনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, গায়ের রং চাপা শ্যাম বর্ণের, পরনে একটা সুতির কালো শাড়ি, কানে ছোটর চেয়েও অধিক এক জোড়া দুল ঝুলছে, কপালের মধ্যিখানে একটি কালো টিপ, হাতে 1 ডজন চুড়ি ভাগ করে পরা, এক হাতে 6টা, অন্য হাতে 6টা, বোধ হয় মনে হয় 5টা, একটা হয়তো ভেঙে গেছে। তার কথার উত্তর হিসেবে ছেলেটি বলল, ধন্যবাদ। ব্যাস, কথাটা বলি সে আবার হাতে থাকা স্ক্র্যাচ বুকটা খুলে আঁকিবুকি শুরু করে দিল। মেয়েটি যেন আরো কিছু বলতে চাইল, কিন্তু সামনের মানুষটার এত গম্ভীর ভাবের কারণে তার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অচেনা মানুষকে তার বড্ড ভয় লাগে শুরুতে, এরপর সে আপন করে নিতে জানে, কিন্তু শুরুটা যে কঠিন। জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে মেয়েটি আবার বলল, শুনেছি এখানে আশেপাশে নাকি ডাক বক্স আছে, বলতে পারেন কোন দিকে? আমি এখানে নতুন বলে চিনছি না কিছুই। ছেলেটি মাথা তুলল না, আঁকতে আঁকতে বাম হাতটা লম্বা করে ধরে পড়ল। সোজা গিয়ে ডান পাশে ঝালমুড়িওয়ালা আছে, তার ঠিক পেছনে। মেয়েটি আবার ধন্যবাদ জানিয়ে সেদিকে চলে গেল। সেটা মনোযোগ দিয়ে ছবি এঁকে যাচ্ছে, একটি মেয়ের ছবি, সব চুল আঁকছে, এখনো মুখের গড়ন আঁকা হয়নি। শুনছেন? ছেলেটি বিরক্ত হয়ে তাকালো মেয়েটির দিকে। ছবি আঁকার সময় সামান্য চড়ুই পাখির ডাকও তার কাছে বিরক্ত লাগে, আর এখানে এই অচেনা মেয়েটি চালিয়েই চলছে। ছেলেটার কুচকানো ভ্রু দেখে মেয়েটি আবারও ভয় পেল, তাও সাহস করে বলল, আমি সোজা গিয়ে ডান পাশে কোথাও ডান বক্স দেখিনি, তবে ঝালমুড়িওয়ালা দেখেছি। ছেলেটা হাতের খাতাটা, পেন্সিল আর রং তুলি গুছিয়ে ব্যাগে পুরে, চশমা গুছিয়ে পকেটে পুরে সোজা হাঁটা তোল। মেয়েটি ভাবলো তাকে খুঁজে দিতে সে চলেছে, তাই সেও পিছু পিছু চলল। হঠাৎ ছেলেটা থেমে পড়ল। আমার বোনের বাসায় যাচ্ছি, আপনিও যাবেন? না, আসলে আমি ভেবেছি আমাকে ডাক বক্স খুঁজে দেবেন। আমি কানা লোককে সাহায্য করি, তবে যাদের চোখ থেকেও দেখে না তাদের সাহায্য করি না। আপনি এত উদ্ভট প্রকৃতির কেন? একটা অসহায় মেয়ে বিপদে পড়েই তো আপনার কাছে সাহায্য চেয়েছে, এত পদে পদে বিরক্ত হচ্ছেন কেন? ছেলেটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, পার্কে আমি বাদে 33 জনের মতো যুবক আছে, তাদের প্রশ্ন করুন, হাত ধরে নিয়ে দেখিয়ে দেবে ডাক বাক্স। ছেলেটি আর দাঁড়ালো না, চলে গেল। মেয়েটি বোকার মতো চেয়ে আছে। সাদা পাঞ্জাবি পরা আর নীল রঙের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ছেলেটা হেঁটে চলে যাচ্ছে। যত দূর অবধি গেল মেয়েটা তাকে তাকিয়ে দেখছিল। তখনই ডানে তাকিয়ে দেখলো ঝালমুড়িওয়ালা তার তোয়ালে সরিয়ে নাড়ছে, নিজেকে বাতাস করছে। তোয়ালের নিচে ডাক বক্স দাঁড়িয়ে আছে রোবটের মতো। মেয়েটি মুচকি হেসে ছুটে গেল সেখানে। সেই ছেলেটা থেমে একবার পেছনে চেয়ে নিল। মেয়েটা ডাক্স বক্সের কাছে পৌঁছে গেছে। বুয়া, এই গাছটাতে পানি পরিমাণ মতো দিবে, এতে পানি এদিক সেদিক হলেই মরে যায়। আমার এর আগে 2টা টবের গাছ মরে গেছিল, তাও আমার এই অসাবধানতার ফলে। আপা, চিন্তা করিয়েন না, আমি ঠিক মতোই দিই। চিনেন তো কোনটার কথা বলছি? জি আপা, সানিজ গাছ। মেয়েটি হাসলো, হাসি থামিয়ে বলল, চাইনিজ নয়, চাইনিজ ল্যাটার গাছ। এই গাছের ফুলের পাপড়ি ঝরে গেলে খুব সুন্দর দেখায়, আমার সবচাইতে পছন্দের ফুল। জানি তো, ভাইয়া আয়না দিছে বলেই তো এত পছন্দের। না, উনি আনেননি, এটা আমার আমার বড় চাচা গিফট করেছিল, তিনি এনেছিলেন বিদেশ থেকে। জানো বুয়া, তার অনেক বড় নার্সারি আছে, আমরা আগে প্রায় ঘুরতে যেতাম। আচ্ছা আপা, আপনার কি নিজের বাপের বাড়ি যাইতে মন চায় না? মেয়েটি হাস্যজল মুখটা কেমন মলিন হয়ে গেল। ছাদের বাতাসে তার শুষ্ক চুলগুলো খুব জোরে উঠতে লাগলো। বুয়া তার মন খারাপ দেখে চুলে হাত দিয়ে বলল, আপা বাদ দেন, তেল দিয়ে দিই। না, তেল দিয়ে আমার মাথা ঘোরায়, তুমি বরং গাছে পানি দাও, আমি শুনি গাছের পানি দেওয়ার শব্দ। বুয়া পানি দেয়া শেষ করে চলে গেছে। মেয়েটি একা ছাদে বসে চোখ বুজে বাতাসে আওয়াজ শোনার চেষ্টা করছিল। মন চাইছিল একবার উঠে দাঁড়িয়ে ঘুরতে,
বাতাস চলাকালীন সময় ঘুরতে সে কি ভালো লাগা কাজ করে। দোলনা থেকে নেমে মেয়েটা হাত উঁচু করে ঘুরছে আর হাসছে। এই ছাদের রেলিং নেই, ছিল স্টিলের, জং ধরেছে বলে খুলে ফেলা হয়েছে। কদিনের মধ্যে নতুন নিয়ে আসা হবে। মেয়েটি সেটা জানে না। ঘুরতে ঘুরতে সে ছাদের কিনারায় চলে এসেছিল। মনের আনন্দে সে খুব দ্রুত ঘুরছিল, বাতাসের সাথে তাল মিলিয়ে। আর একটু জন্য সে পড়ে যেতে হঠাৎ একটা হাত তার হাতটাকে খুব শক্ত করে ধরে টেনে নিয়ে আসলো ছাদের মাঝখানে। কেন? আমি আনাপ। আপনি তো আর একটুর জন্য পড়ে যেতেন। জেনে বুঝে বাচ্চামো করবেন না। ও, কেন পড়তাম? রেলিং আছে তো। আনাফ রেলিং শূন্য ছাদটা একবার দেখেই বল, রেলিং নেই, নতুন আনতে দেওয়া হয়েছে। আপনি একবার চেয়ে দেখুন, নিজেই বুঝতে পারবেন। মেয়েটি মুচকি হেসে বলল, আমি যেদিকে তাকাই সেদিকেই কালো রং দেখি। আমার পৃথিবীটা কালো রঙের, রেলিং দেখবো কি করে? মানে আপনি কি কিছু দেখেন না? দেখি, সব দেখি, মন দিয়ে দেখি। চোখে দেখি না, সেটা বলতে পারেন। ছেলেটা দম ফেলে আবারও মাথা তুলে তাকালো মেয়েটির দিকে, তারপর বলল, দোলনায় বসবেন? না, এতক্ষণ বসেছিলাম। আমি আজ আসি। আর কখনো আমায় এমন ঘুরতে দেখলে বাঁচাতে আসবেন না। আপনার কাছে আমার অনুরোধ, মাঝে মাঝে যা ঘটে তা ঘটতে দেওয়া উচিত। মেয়েটি চিলেকোঠার দেয়াল ধরে ধীরে ধীরে চলে গেল। আনাফ এক দৃষ্টিতে তার চলে যাওয়া দেখলো। সিঁড়ি গুনি গুনি নামছে মুখ দিয়ে। 5, 6, 7 বলছে মেয়েটি। কি সুন্দর তার চোখ, এত সুন্দর চোখে কিনা সে পৃথিবীর রং কালো দেখে। আল্লাহর দুনিয়া কত রহস্যময়, কত বিষাদময়। এত সুন্দর একটা মেয়ের এই বন্ধকতা কেন হতে গেল? এই পরিবারের কেউ কি নেই? একা কেন যাচ্ছে? বুয়া, কয়টা বাজে দেখো তো। তোমাকে না বললাম ফারাজ আসবে, ওকে দিয়ে আমাদের পুরনো ঘড়িটা ঠিক করিয়ে আনতে। ওটাতে শব্দ হলে বুঝতে পারতাম কয়টা বাজে। এখন বুঝি না কখন কয়টা বাজলো। কলিং বেল বাজছে শুনলে মনে হয় ফারাজ এসেছে। জলদি গিয়ে দরজা খোলো। বুয়া হাতের কাজ ফেলে ছুটে গিয়ে দরজা খুলল। ফারাজ মুখে আঙ্গুল দিয়ে বুয়াকে চুপ থাকতে বলল, তারপর পা টিপে টিপে ভেতরে গেল। মেয়েটি বসে বসে জিজ্ঞেস করছে কে এসেছে। ফারাজ কাছে এসে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, আমি। তুই? এরকম ভয় দেখায় কেউ? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন ভাবলি দুলাভাই এসেছে? মেয়েটির মুখে আবারও মলিন হয়ে গেল। ক্ষীণ গলায় বলল, কি খাবি বল। আপাতত আমি আঁকবো। আজকাল পার্কে বসে শান্তি পাই না। বাইরের জগতের কিছু এলিয়েন টাইপের মানুষ আমাদের জগতে এসে ভালো মানুষকে জ্বালাতন করে। ওসবে অতিষ্ঠ হয়ে তোর কাছে আসতে বাধ্য হলাম। তবে দুপুরে আমি সাদা ভাত আর আলুর ভর্তা ডাল খাবো। সাথে একটা কচি কাঁচা মরিচ দিতে পারিস তোদের ছাদ বাগানের। বুয়া কাছে এসে বলল, এগুলো কেন খাইবেন? আমি আজকে কত স্বাদ কইরা কোরমা পোলাও রাঁধছি, ওগুলো খাইবেন? ওগুলো খেতে গেলে নিজেকে বড়লোক মনে হয়। আমি বড়লোক হতে চাই না। আমি যেমন আছি তেমনই ঢের ভালো আছি। বড়লোক হলে আমার সারাদিন চিন্তা করতে হবে, ভাবতে হবে, তাই না রে সারথি? সারথি হাসল, হাত বাড়িয়ে ফারাজের হাত ধরে বলল, আঁকতে বুঝি ভাবতে হয় না? যে ছবিগুলো মনে গেঁথে আছে সেগুলোর জন্য আবার ভাবতে হয়। শুধু একবার চোখ বুজে মনে গাঁথাটা ছবিটা দেখে চোখ মেলে বাইরে আঁকি। সারথি এই রুমের রকিং চেয়ারটাতে বসে আছে, কিছু একটা ভাবছে, অনেকটা গভীর ধ্যানের মতো। হ্যাঁ, সে ভাবছে নিজের স্বামীর কথা। নাম সচিব, মালয়েশিয়াতে থাকে। গত রোজার ঈদেই সে দেশে এসেছিল, কাটালো দিন কয়েক, আবার মালয়েশিয়ায় পাড়ি। পরের ঈদে আবার কি দেখা হবে? আবারও কি দুজনে একসাথে কাটাবে কয়েকদিন? তার কোনো নিশ্চয়তা নেই। এভাবেই চলছে সারথীর জীবন। অথচ সারথীর এই হৃদয়ে সজীবকে প্রতিটা ক্ষণে আটকে রাখতে চায়, ভালোবেসে নিজের করে রাখতে চায়, কিন্তু তা আর হয়ে ওঠে না। খুশির এই ঈদ সবার জন্য সুখের হয় না, পূর্ণতা বয়ে আনে না। কারো কারো কাছে ঈদ মানে দীর্ঘ শ্বাস। সারথীর দীর্ঘশ্বাস এটাই জানান দেয়। সজীব সময় পায় না দেশে আসার। বিষয়টা এমন নয়, সময়টা আসলে বের করতে চায় না। সারথী সজীবের কাছে একটা অপছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। অপছন্দের জিনিসটাকে দেখার জন্য এত কিসের আয়োজন হবে তার? হবে না, কখনো হবে না। আপা, আপনার ভাইয়া তো আলুর ভর্তা ছাড়া ভাত খাইবে না কইতাছে। এখন কি করুম?
আমি যে কত কষ্ট করে সকাল থেকে এত পদের তরকারি বানাইলাম, কিছু তো মুখেও দিতেছে না। ওসব তো ওর জন্য করা হয়নি পলি। আমার শাশুড়ি আসবেন বলেই তো করলে। ফারাজ যে আসবে আমি জানতাম না। তুমি বরং আমাকে সব এগিয়ে দাও, আমি বসে করি। তোমার না দেরি হয়ে যাচ্ছে? তোমার ছেলে তো স্কুল থেকে ফিরবে, তাড়াতাড়ি যাও। আমি আমার ভাইয়ের জন্য ভর্তা বানাতে পারবো। চোখে দেখি না বলে কি আমি পঙ্গু? আমার হাতে অনেক জোর, সব এগিয়ে দাও দেখি। পলি মাথা নাড়িয়ে রান্নাঘরে সব এক জায়গায় এনে দিয়ে চলে গেল। সারথি দেয়াল ধরে ধরে রান্নাঘরের দিকে আসছে। রান্নাঘর চিনতে তার একটু সমস্যা হয় না। মাছের আষ্টে গন্ধে চিনে যায় ওটা রান্নাঘর। পিঁড়িতে বসে হাত বাড়িয়ে আলু পাতিল সব তুলল। বেসিনে আলুকে ধুয়ে চুলো ঘুজে পাতিল বসালো সারথি। পেছনে ফিরতেই কিছু কাটার আওয়াজ পেয়ে সারথি বলল, আমি ভর্তা করব তাকে বলিনি, সরো এখান থেকে। ফারাজ পেঁয়াজ কাটতে কাটতে মাথা তুলে বলল, মাঝে মাঝে এমন ভাব করিস যেন আমি মস্ত বড় লোকের ছেলে। যদি তাই হতাম তবে সজীব ভাইয়া মাসে একবার হলেও কল দিয়ে শালার খোঁজ নিত। ওর কাছে বড় লোক ছোট লোকের মানে মতলব নেই, সবটাই সময়ের গতিতে করে। হি ইজ আ রেসপন্সিবল ম্যান। ফারাজ হেসে গোটা পেঁয়াজ বেসনে ধুতে ধুতে বলল, রেসপন্সিবল মানে দায়িত্ববান? এতটাই দায়িত্ববান হলে দিনে 5 বার ফোন করতো তোকে। 5 বারের কথা বাদই দিলাম, আমি কোনোদিন তোদের কথা বলতেই দেখিনি। এমনটা কেন? আমার সাথে কথা বলে কোটি টাকার ক্লায়েন্ট কেন হাতছাড়া করতে যাবে? ফারাজ তাচ্ছিল্য করে হেসে পেঁয়াজ কুচি করতে মন দিল। সারথি হাত ভাঁজ করে হাওয়ান দিয়ে বলল, তা পার্কে কি রকমের এলিয়েন টাইপের মানুষের দেখা পেলি? মেয়ে নাকি ছেলে? মেয়ে। বাহ, দেখতে কেমন? আমি অত কিছু খেয়াল করিনি। একটা মানুষ ছেলে নাকি মেয়ে ওটা বুঝতে হলে একবার হলেও দেখতে হয়। আর আমি জানি তুই দেখেছিস, আমাকে বলবি না, কারণ আমি তোকে নিয়ে পরে ঠাট্টা করব। একদম ঠিক ধরেছ। বাড়ির নাম হাবিজাবি। ডাক পিয়ন চিঠি হাতে বাড়িটির সামনে এসে নাম দেখে ভূত দেখার মতন দাঁড়িয়ে আছে। এক নজরে তাকিয়ে আছে বাড়িটির নাম লিপির দিকে। উন্নত মন মানসিকতার অভাব থাকলে একটি বাড়ির নাম এমন উদ্ভট নাম রাখতে পারে মানুষ। সুস্থ মানুষ এত বড় বাড়ির নাম হাবিজাবি রাখবে না? একটা পাগলের চিঠি হাতে নিয়ে এত দূর এসেছে ভাবতেই তার কেমন যেন লাগছে। যাই হোক, একজন ডাক পিয়নের চাকরি এটাই। প্রাপক পাগল ছাগল, ভালো খারাপ চোর ডাকাত যেই হোক না কেন, প্রাপকের ঠিকানায় পৌঁছাতে হবে। ডাক পিয়নের বেশ অস্বস্তিতেই আছে এই বাড়িটির সামনে এসে। যত দ্রুত পারে চিঠি হাতে ধরিয়ে দিয়ে প্রস্থান করাই লক্ষ্য। আর দেরি করা ঠিক হবে না মনে করে ডাক পিয়ন কলিং বেল রাগের বশত কয়েকবার চাপ দিয়ে আঙুলটা সরানোর আগের দরজায় খুলে গেল। কলিং বেল বাজানো 2 সেকেন্ড অতিক্রম হলো না আর দরজা খুলে গেল। দরজা একটু ভেতরেই একজন লোক দাঁড়িয়ে আছে। পরনে হাফ প্যান্ট, উদম দেহ, কাঁধে গামছা ঝোলানো। লোকটা ডাক পিয়নের ভালো করে দেখে নিল, তারপর বললেন, আপনি কেডা? আমি ডাকপিয়ন সবুজ রহিম। এই চিঠিটা জনাব বিলায়েতের নামে এসেছে। উনি কি আছেন? একটু ওনাকে ডেকে দিন। আপনি সত্যি ডাকপিয়ন? সবুজ রহিম নিজের শার্ট আর টুপি ঠিক করে বললেন, জি, আমাকে দেখে যদিও অফিসার মনে হয়, কিন্তু সত্যি কথা হলো আমি একজন ডাকপিয়ন। দীর্ঘ 15 বছর ধরে এই চাকরিটা করছি। তো এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে বড় বড় চোখ দিয়ে কি দেখছিলেন? সবুজ রহিম হালকা কেশে ইতস্তত হয়ে বললেন, আসলে আপনাদের বাড়ির নামটা কেমন যেন সেটাই ভাবছিলাম, মনে মনে ব্যাখ্যা করার চেষ্টা করতেছিলাম। দেহি চিঠিটা দেন। না, যার চিঠি তার হাতেই দেব। উনি এখন ধ্যানে বসছেন, দেখেন না দুপুর 2টা বাজে। এ সময় উনি ধ্যান করেন। তাহলে আমি বসি, ওনার ধ্যান শেষ হলে দিয়ে যাব। আজ আর শেষ হবে না, আজ বৃহস্পতিবার না? এই দিনের ধ্যান স্যার পরের দিন ভাঙেন। নামাজ পড়েন না? পরেই তো, খাঁটি মুসলিম, নামাজ পড়বে না কেন? এইসব কি আবুল তবুল বকতাছেন? আপনি সত্যি ডাকপিয়ন তো? আরে, ধ্যানে থাকলে নামাজ পড়ে কিভাবে? বসে বসে হাঁটুর ব্যথা না, নিচু হতে পারেন না তো? ধ্যান বাদ দিয়ে উজু করে এসে নামাজ পড়ে আবার ধ্যান করে। ও অদ্ভুত। আচ্ছা, 1 গ্লাস পানি দেওয়া যাবে? দাঁড়ান আনছি। লোকটা হনহনিয়ে ভিতরে চলে গেল। ফিরল 2 মিনিট পর। ওর থেকে গ্লাস নিয়ে এক ঢোক পানি খেয়েই সব ফেলে দিল ডাক পিয়ন।
থুথু করে করতে করতে বললেন, এত নোনতা কেন? পানি এত নোনতা হয়? লবণ মিশিয়েছেন নাকি? আমরা তো টাঙ্কির পানি খাই, তয় মাঝে মধ্যে আমাকে বাড়ির ছোট পোলাপানগুলা টাঙ্কিতে প্রস্রাব করে আসে। খুব বিয়াদব, এখনও করেছে মনে হয়। যাই টাঙ্কি পরিষ্কার করে আসি। আপনি আর কিছু বলবেন? ডাকপিয়ন গ্লাস রেখে আবারও ভূত দেখার মতো ভয় পেয়ে এমন ছুট লাগালো আর মনে মনে ভেবে নিল বেঁচে থাকতে আর এই বাড়িতে পা রাখবে না। দাদা ভাই, আর এরপরে আর কিছু নেই। জনাব বেলায়েত হোসেন চোখ খুলেই তাকালেন। শোবার ঘরের জানালার ধারে বসে ধ্যান করছিলেন তিনি। নাতি সিয়ামের ডাকে চোখ খুলেছেন। ওর কথার উত্তর দেয়া প্রয়োজন মনে করলেন না। পুনরায় আবারও ধ্যান করা শুরু করেছেন তাই। সিয়ামের পাশে এসে দাঁড়ালো পিয়ালি। দাদা ভাইয়ের আ আ শুনে সে বলল, দাদা ভাইয়া বলতে চাইছে আমার খিদা পেয়েছে, চলো মাকে বলে আসি। সিয়ামের হাত ধরে পিয়ালি চলে গেল। বেলায়েত হাসান চোখ খুলে ওদের চলে যেতে দেখে উঠে এসে দরজা ভালো করে লাগিয়ে চলে এসে আবারও ধ্যানে বসেছেন। মা শুনছো, দাদা ভাইয়ার ক্ষুধা লেগেছে। এটা কি মুখে বলেছে? পিয়ালি মাথা নাড়লো। সিয়াম প্রুকুচকে পড়ল, না মা, শুধু আ আ আ করছে। তাহলে খিদে লাগেনি? যা তো বাবা, ছাদে ওই শুটকিগুলো দিয়ে আয়, আর পিয়ালিকে নিয়ে ওখানে বসে থাক, না হলে বিড়াল এসে খেয়ে নেবে। মা, তুমি সব সময় আমাদের দেখলেই ছাদে পাঠিয়ে দাও, আর ভাল লাগে না। মতিন এসে পড়ল। আপা আমারে দেন, আমি দিয়ে আসি। মিসেস সায়না শুটকির ডালাটা মতিনের হাতে দিয়ে তরকারিতে ঝোল দিচ্ছেন। এবার মতিন শুটকির ডালা নিয়ে ছাদে এসে দেখলো অনন্ত টাঙ্কিতে 1 নাম্বার করে নামতেছে। এই হারামজাদা, তোরে কয়বার কইছি এখানে এই কাজ করবি না? একদিন ঠাস কইরা একা চর মাইরা তোর সব দাঁত টাঙ্কিতে ফালাইয়া দিব। অনন্ত ছলছল চোখে চেয়ে থেকেই পড়ল। আমি সবাইকে বলে দিব, তুমি বানুকে বাগানের সব ফুল ছিঁড়ে এনে দাও প্রতিদিন। আহারে আমার বাবুটা, রাগ করো কেন বাবু? যাও, যত খুশি করো যাও। পানি তো তোমার গুষ্টিই খায়, আর বকবো না শোনা। অনন্ত মুখ বাঁকিয়ে চলে গেছে। শুটকি রোদে ফেলে মতিন আবার গেল টাঙ্কি পরিষ্কার করতে। তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছে তুমি বহু দূরে। আপনার কি এই গানটা অনেক প্রিয়? ফারাজ চোখ খুলে দেখলো কালকের মেয়েটা আজ আবারও এসেছে। আগের মতোই হাতে চিঠি, পরনের শাড়ি, তবে এটা হলুদ রঙের। আজ খোপার জায়গায় চুল খোলা। আবারও বিরক্তি চাউনিতে ফারাজ বলল, আমার সাথে আপনার কি কোনো দরকার আছে? প্রতিদিন আমার সামনে এসে দাঁড়ান কেন? প্রতিদিন কবে হলো? আজ সহ 2 দিন। অমন দাঁত কেলিয়ে হাসছেন কেন? চলে যান এখান থেকে। আমার কাজে কেউ ডিস্টার্ব করুক সেটা আমার পছন্দ না। কি কাজ একটু দেখি। মেয়েটা থাপ করে ফারাজের পাশে বসে গেল। ফারাজ লাফ দিয়ে উঠে ব্যাগপত্র গুছিয়ে সোজা হাঁটা ধরেছে। আরে শুনুন না, কাজের জন্যই এসেছি, আমার একটা হেল্প করতে পারবেন? ফারাজ থেমে পেছনের দিকে ফিরে পড়ল। আজ পার্কে 44 জন যুবক আছে, তাদের বলুন তারা আপনার আঁচল ধরে সব হেল্প করে দিবে। প্লিজ প্লিজ, একটা হেল্প। ফারাজ বিরক্ত হয়ে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। মেয়েটা এবার ওর সামনে এসে পথ আটকে পড়ল। আমি না ভুলে ডাক বক্সে চিঠি ফেলে দিয়েছি। আমার ধারণা ওই চিঠিগুলো এখনো পোস্ট হয়নি। আমাকে আমার সেই চিঠিটা বের করে দিতে পারবেন? আপনার হাত তো মাশাআল্লাহ অনেক লম্বা, নিয়ে দিলে তবে এটা রেখে ওটা ফেলে দিব। ক্ষমা করুন, আমার দ্বারা এসব চোরাই কাজ হবে না। ফারাজ চলে গেছে। মেয়েটা চোখের আড়ালে দূরের ওই চেয়ারি দোকানে গিয়ে বসলো। এক টুকরো কাগজ, কিছু পেন্সিল বের করে নিয়ে নিজের সবচেয়ে ভালো লাগা কাজটি শুরু করে। হ্যাঁ, আঁকা আঁকি তার সবচাইতে প্রিয় কাজ। মেয়েটা একটু ডাক বক্সের সামনে এসে কি যেন ভাবছে। না, আর কোনো সময় নষ্ট না করে ডাক বক্সের ভেতরে হাত প্রবেশ করায়। লক্ষ্য চিঠি বের করে আনা, কিন্তু কিছু একটা অস্বস্তিও কাজ করছে তার মাঝে। অস্বস্তির কারণ তার ছোট ছোট হাত। ডাকবক্সের চিঠির প্রান্ত পর্যন্ত তার হাত যাচ্ছে না। এই মেয়ে, ধমক ভরা কণ্ঠটি শুনে মেয়েটি মাথার উপরের দিকে তুলতে থাকে। কয়েকটি পা পরনের জুতো, প্যান্ট, অতঃপর পোশাক। ভয় পেতে আর লোকগুলোর চেহারা পর্যন্ত যেতে হয়নি তাকে। সে নিশ্চিত হয়ে গেছে যে কিছু পুলিশ তার সামনে দাঁড়িয়ে আছে। ঢোক গিলে ডাক বক্স থেকে হাত বের করলো, রোবটের মতো দাঁড়িয়ে থাকলো। তুমি পাবলিক প্লেসে বসে ডাকবক্স চিঠি খেয়ানত করছো, এটা দণ্ডনীয় অপরাধ। হুকুর হুকুর হুকুর। মেয়েটা ভয়ে থাকলেও মুখ থেকে বের হওয়া বিশ্রী শব্দে হেসে ফেলল। হুকুর হুকুর মানে কি? চুপ চুপ, এটা কাশির আওয়াজ। আমার কাশি বিপুল সমস্যা আছে। পুরনো কাশি বলে শুনতে হুকুর হুকুর শোনা যায়। যাই হোক, কথা ঘুরাবে না,
কথা ঘুরানো আমার পছন্দ না। তুমি যে এই অপরাধ করলে, তোমাকে আমি এখন অ্যারেস্ট করতেছি। জামিন ছাড়া বের হতে পারবে না। তোমার অভিভাবক থাকলেও কল দাও। মেয়েটা আঙুল তুলে চায়ের দোকানের দিকে দেখলো আঁকিবুকি ব্যস্ত থাকা ফারাজকে। কে সে? তোমার মতন চোরা কারবার তারও আছে নাকি? না, তবে ওনাকে আমি চিনি, অনেক ভালো গান করেন আর একটা গম্ভীর টাইপের মানুষ। তো আমি কি করব? মেয়ে বিয়ে দিব? তোমাকে বলছি আমার অভিভাবককে ডাকতে। আরে আমি ওনাকেই চিনি এই শহরে, আর কাউকে না। পুলিশ মেয়েটির হাতে হাতকড়া পরিয়ে চলল ফারাজের কাছে। ফারাজ যে মেয়েটির ছবি আঁকছিল, তার চুল আঁকা শেষ সবেই, ঠোঁট আঁকবে, প্যাটার্নও রেডি। ঠোঁট একটা চেহারাতে সবচেয়ে মূল্যবান অংশ, সেটা আঁকতে আশেপাশে নীরবতা বিদ্যমান হতে হবে। কিন্তু চায়ের দোকানের চা বানানোর খটখট আওয়াজ সেই নীরবতা পালনে ব্যাঘাত ঘটাচ্ছে। ফারাজ বিরক্ত হয়ে একবার চা বানানো দেখে নিল। চা তার বড়ই পছন্দের পানীয়, কিন্তু এখন চায়ের শব্দটাও অনেক অসহ্য লাগছে তার কাছে। বিরক্ত হতে হতে সীমানা ছাড়িয়ে যাচ্ছিল। যাই হোক, ঠোঁট আঁকতে হাত বসাবে এমন সময় পুলিশ এসে পড়ে। অমনি হুক্কুর হুক্কুর কাশির আওয়াজে তার মনোযোগ সামনের দিকে গেল। একজন পুলিশ দাঁড়িয়ে আছে ওর সামনে। ফারাজকে তাকাতে দেখে তিনি বললেন, এই মেয়েটাকে চিনো? ফারাজ এবার তার পাশে দাঁড়ানো সেই মেয়েটিকে দেখলো। আরো বিরক্তি স্বরে উত্তর দিল, না। তবে যে বললো তোমাকে চিনে। আরে আমি সেই চেনেননি আমায়? আমাকে যে ডাক বক্সের খোঁজ দিলেন ওই যে ঝালমুড়িওয়ালার পেছনে, ভুলে গেলেন এত জলদি? ঠিকানা বলে দিলে মানুষকে চিনতে হয়? স্যার বিশ্বাস করুন, এই লোকটা আমাকে চিনে। দুঃখিত, আমি আপনাকে চিনি না। পুলিশ এবার মেয়েটির হাত করা টেনে যেতে যেতে বলল, এবার এমন কোনো অভিভাবকের নাম বলো যে এই শহরে থাকে, পথঘাটে যাকে তাকে নিজের চেনা জানা বলে চাপিয়ে দিবে না। মেয়েটি হাত ছাড়িয়ে বলল, আশ্চর্য, কেউ না থাকলে আমি কি করে বলবো এই শহরে আমার কেউ আছে? আমাকে চেনার মতো যিনি ছিলেন তাকে তো দেখিয়েই দিলাম। উনি তো অস্বীকার করছে, তবে কি করবো এখন? ফারাজ ওদের চলে যাওয়া দেখে ব্যাগপত্র গুছিয়ে আবার পার্কের দিকে চলে গেছে। ঠোঁট আঁকা শেষ সুন্দরভাবে। এইবার সবচাইতে পছন্দের অংশ চোখ আঁকবে সে। মুখে হাসি ফুটিয়ে ভ্রু আঁকছে ফারাজ। তখনই মেয়েটা সামনে এসে দাঁড়ালো, কোমরে হাত রেখে বলল, আপনি মানুষ নাকি এলিয়েন? এলিয়েনদের মাঝেও একতা বোধ আছে। কোনো এলিয়েন বিপদে পড়লে গোষ্ঠী সমেত বাঁচাতে আসে। কই মিল গিয়া সিনেমাতে দেখেছি। আপনি তো এলিয়েনও না, উদ্ভট একটা মানুষ। আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচানো কি আপনার ধর্ম না? না, ধর্ম না। আপনার দায়িত্ব নেই নাই আমি? জামাই রাখে না বউয়ের খোঁজ, আর আমি রাখবো অচেনা একটা মেয়ের খোঁজ? দিনে দুপুরে মদ খেয়ে বেরিয়েছেন, ডেট ওভার মদ। মেয়েটির আগে কটমট করতে করতে ফারাজের খাতাটা টেনে আঁকা ছবিটার পৃষ্ঠা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল। ফারাজ কিছুক্ষণ ছেঁড়া টুকরোগুলোর দিকে চেয়েছিল, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজের আঁকা বাজে একটা ছবি ছিঁড়ার সাহস পাই না। ধন্যবাদ এটা ছিঁড়ে ফেলার জন্য, এমনিতেও এটা গ্রহণযোগ্য ছিল না। মেয়েটি আরো রেগে কাগজের টুকরোগুলোর উপর উঠে লাফালাফি করলো কিছুক্ষণ। ফারাজ অন্য একটা পেপার বের করে আঁকা শুরু করেছে নতুন করে। এই মেয়ে, তুমি হুকুর হুকুর তুমি পালিয়ে কত বড় ভুল করেছো সেইটা তুমি জানো না। আমি তোমার এখন জেলখানায় নিলাম না, আগে পালিয়েছো, এটা মস্ত বড় অপরাধ করেছো। কাল সকাল ছাড়া তোমার জামিন পাবে না। কথাটা বলে পুলিশ ফারাজের সামনে দিয়ে মেয়েটিকে নিয়ে গেছে। ফারাজ আগের মতো মনোযোগ দিয়ে ছবি আঁকছে। সারথি বারান্দায় দাঁড়িয়ে রেলিং ছুঁয়ে চোখের পানি ফেলছিল। সজীবের আসার কথা ছিল 1 মাস আগে, কেন যে এলো না? এই 1 মাসে এসে একবার ফোন করেছিল শুধু। বিয়ের পর মানুষ মন বদলে যায়। যদি তার চোখেই যত সমস্যার মূল কারণ ছিল, তবে এক ঘর মানুষের সামনে কেন সজীব বলেছিল তার আমাকেই পছন্দ হয়েছে? কেন সে একটা অন্ধ মেয়েকে পছন্দ করে বিয়ে করে এনে দিনের পর দিন অবহেলায় ফেলে রেখেছে? কি দোষ করেছিলাম আমি সজীব? আমি আপনাকে ভালোবাসি অনেক বেশি, কিন্তু আপনি কেন বোঝেন না? মাসে মাসে 10-12টা নতুন শাড়ি, প্রতিদিন মুরগি পোলাও পাওয়ার চাহিদা থাকে না আমার? আমার শুধু আপনার অভাব, শত চাহিদা আপনাকে ঘিরে, যেগুলো আপনি আমার আজ পর্যন্ত দেননি। কেন সজীব? আপনার সজীব কি আকাশে থাকে? পাশ থেকে আসা আনাফের গলা শুনে সারথি চুপ করে গেল। শব্দটা ডান পাশ থেকে এসেছে। সেদিকে ফিরে সারথির চোখ নামিয়ে পড়ল। আপনার বারান্দা বুঝি এ পাশে?
আমার মায়ের রুম এটা। বারান্দা দেখতে এলাম। এখন বারান্দা বিলাসের সাথে সাথে সুন্দরী তমা বিলাসও হয়ে গেল। আমি সুন্দর? অসম্ভব। সারথী তাচ্ছিল্য করেই হাসছে। আনাফ ওর মুখের দিকে তাকাতেই পারছে না, কেন যেন ভীষণ লজ্জা করে। যদিও সে তাকালে সারথী দেখবে না, তাও লজ্জা করে। অন্ধদের মাঝে মাঝে দেখলে মনে হয় তারা চোখে দেখতে পায়। পৃথিবীর মানুষের রূপ সইতে না পেরে অন্ধ হবার নাটক করে। আনাফ চুপ করে আছে দেখে সারথী চলে যাচ্ছিল। তখনই ওকে আনাফ বলল, সজীব ভাইয়া কবে আসবেন? সারথী থেমে গেল, আবারও তাচ্ছিলের হাসি দিয়ে চলে গেল। আনাফ ওর চলে যাওয়া দেখছে। মেয়েটাকে দেখলে মনে হয় তার সব রহস্য ঘেরা। রহস্য দেখলে সেটাকে হাতের মুঠোয় নিয়ে জানতে ইচ্ছে করে ওর। তবে যা বোঝা গেল, এই মেয়ে আর 5 জনের মতন না। কথা বলা তার বড়ই অপছন্দ, কিংবা এড়িয়ে চলা। অন্য কারোর থেকে এড়িয়ে চলা পেয়ে মানুষ সামনের মানুষটাকে এড়িয়ে চলে। দুনিয়ায় সব বিপরীত কার্যকলাপ। আমি তোমারে খুবই ভালোবাসি, বিশ্বাস করো মতিন। এটা সম্ভব না মিনু। কেন? কারণ বিয়ার সময় হুজুর কবুল বলতে কইলে তুমি কইবা থবুল। এ কি থো? না এ কি না, আগে উচ্চারণ ঠিক করো। আমি হলাম শিক্ষিত চাকর, আমার লগে কি যার তার জুটি বাঁধবে? মিনু ছল ছল চোখে চেয়ে থাকে, বলল, আমি এরকম শিক্ষিত না, আমার যথেষ্ট শিক্ষিত আছে, ক্লাস 1 পাস আমি। মতিন মাথায় হাত দিয়ে বলল, আর আমি 5 পাস, তুমি অশিক্ষিত। যাই হোক, ওসব সমস্যা না। আমি হাবিজাবি বাড়ির একমাত্র চাকর। তুমি আমার এই বিয়া করলে তোমার আমার সাথে রান্নার কাজে হাত দিতে হইব। সেখানে আর একটা সমস্যা হলো, তুমি নুন চিনির তফাতই জানো না। চিনির জায়গায় নুন দাও, নুনের জায়গায় চিনি। আমার এত নুন দিয়া শরবত বানাই খাইয়েছিলা, এখনো মনে পড়লে মুখটা লবণাক্ত হয়ে আসে। পুলিশ অফিসার মেয়েটাকে রেখে চলে গেছেন একটা ফাইলের কাজে। মেয়েটা চেয়ারে বসে এদিক সেদিক দেখছিল। তখন একজন মধ্যবয়স্ক কনস্টেবল এসে দাঁড়ালো ওর পাশে। মুখে এক গাদা পান পুড়ে চিবিয়ে যাচ্ছেন আর মেয়েটাকে দেখছেন। মাঝে মাঝে ঠোঁটের কোণা দিয়ে পানের রস বের হয়ে আসা ধরে। তিনি আবার আঙ্গুল দিয়ে সেটাকে ভেতরে পুরে দেন। মেয়েটা ওনার এমন খচ্চর স্বভাব দেখে ঠিকঠাক হয়ে বসে থাকলো। কি কেস? হোটেলে বয়ফ্রেন্ডের সাথে থাকতে গিয়ে ধরা পড়েছে বুঝি? আরে হয় হয়, এমন হয়। ওই যে দেখছো জেলের ভেতর 3টা মেয়ে, ওরাও তোমার মতন ধরা পড়েছে। নাইট স্ট্যান্ড হোটেলে মন্ত্রীর ছেলের সাথে ধরা পড়েছে। ছেলে তো জামিন দিয়ে বেরিয়ে গেছে আধ ঘন্টার মধ্যেই, কিন্তু ওদেরকে কে বের করবে? হা হা হা। মেয়েটা ভ্রু কুচকে বলল, আমি ওসবের জন্য আসিনি এখানে। তবে কি ব্যাপার, চুরি করেছো নাকি? কি চুরি করছো? দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হয়। নাকি খুন? অবশ্য খুন হলে স্যার চেয়ারে বসাতো না তোমাকে। তবে কি করছো? ডাকাতি করছো? পুলিশ অফিসার আনিসুর হক এসে বসলেন মেয়েটার সামনে বরাবর। একটা ফাইল খুলে বললেন, তোমার নাম বলো। সামান্য ডাক বক্সে হাত ঢুকানোর জন্য এত বড় শাস্তি? আবার ফাইলও খুলছেন? এ শহরে অপরাধীর অভাব, ঘুষের অভাব। পাকা শক্ত চুল পেয়ে হাতছাড়া কেন করবে ম্যাডাম? মেয়েটা দাঁত খিচিয়ে বলল, তবে যদি তাই হয় বলে রাখি, আমার কাছে একটা টাকাও থাকে না। দিন আনি দিন খাই। মিথ্যে কথা বন্ধ করে অভিভাবককে পাঠাও, 10,000 টাকা আনতে বলো, তবেই ছাড়া পাবে। না হলে ওই যে দেখছো পতিতা 3টা, ওদের সাথে বসিয়ে রাখবো। আচ্ছা আগে নাম বলো। মেয়েটা চুপ করে থাকলো। দীর্ঘশ্বাস নিয়ে অনেক ভেবে ব্যাগ হাতিয়ে ফোন বের করে একটু দূরে গেল কথা বলতে। হ্যালো প্রেমা, আমি বলছি। কি রে, হঠাৎ এই সময়? কাজে যাসনি? না, আসলে বিরাট বড় একটা ফ্যাসাদে পড়ে গেছি। একটা ঘুষখোর পুলিশের পাল্লায় পড়েছি। বাঁচা প্লিজ। কি করে বাঁচবো? তিশাকে নিয়ে আয়, ও থাকলে হয়তো বেঁচে যাব। তিশা জীবনেও পুলিশ স্টেশন আসবে না, ওর ভয় তো পুলিশকে নিয়েই। কিছু একটা বল, রাজি করো না প্লিজ প্লিজ। 10,000 টাকা চাইতেছে, আমার কাছে তো 10 টাকার নোটও নেই। কিছু একটা কর না প্রেমা। আজ কেন যেন ছবিতে মন বসাতে পারছে না ফারাজ। এমনিতে ছবি আঁকা চাইলেই হয় না, গভীর মনোযোগ দিতে হয়। তবুও কেন যে আজ মনোযোগ বসছে না? সব দোষ ওই উড়ে এসে জুড়ে বসা মেয়েটার। কি দরকার একটা অচেনা অপরিচিত মানুষকে ডিস্টার্ব করা? তার জন্য কি দুনিয়ায় কেবল আমিই আছি, আর কেউ নেই? সব কিছুতে আমাকে জড়ানো। সারথীর বাসায় যেতে ইচ্ছে করে না, গেলেই জামাই আদর শুরু করে। আরে আমি সাধারণ, যাকে বলে অতি সাধারণ। মোরগ পোলাও আমার ভাল লাগে না, আমি খাই ধনেপাতার ভর্তা, আলুর ভর্তা দিয়ে ভাত।
এগুলো খেয়ে খেয়ে সেই 18 বয়স থেকে এখনো 26-এ পা রেখেছি। 2 মাস পর 27 হবে। মুখে আমার বড়লোকি খাবার রচে না। কে বোঝাবে সারথীকে? নিজে তো খায় না, সব আমাকে খাইয়ে শান্তি পায়। বড় লোকেরা কি জানে এই খাবারগুলোর স্বাদ? ভাইয়া ফারাজ ভাবনার থেকে বের হয়ে সামনে চেয়ে দেখলো একটা মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে আছে। বয়স 6-7 বছর হবে। মেয়েটাকে ফারাজ চিনে, এখানে অনেকবার দেখেছে। ফারাজ দীর্ঘ 1 বছর ধরে আসছে এই পার্কে, অথচ মেয়েটা আজ পর্যন্ত ওর ধারে কাছেও ঘেঁষেনি। সে শুধু ঘেঁষেছে যাদের পোশাক দামি তাদের পিছু। ফারাজ হালকা পাতলা পাঞ্জাবি পরে সারাদিন পার্কে বসে থাকে, কোনো কাজে যায় না বলে তার কাছে ওকে গরিব মনে হয়। কে জানে কি মনে হয়, তবে ফারাজের এটাই ধারণা। তবে আজ আসার কারণটা কি, তাই সে আগে পরিচয়টা নিয়ে নিচ্ছে। তোমার নাম কি? অন্বেষা। কঠিন নাম, কে রাখলো? একজন দিয়েছিল। তোর মা বাবা দেয়নি? মেয়েটা মাথা নাড়িয়ে না জানালো। ফারাজ এবার ওর হাতে কাঠগোলাপের মালা দেখে বলল, গন্ধ আছে এমন ফুল বিক্রি করবা? শুধু সুন্দর হলেই হয় না, গন্ধ থাকতে হয়। সুন্দরের ভাত নাই, বুঝলে? কেন ভাত নাই? কারণ তুমিও সুন্দর, তোমার ভাত আছে। দিনে কয় বেলা খেতে পাও? মেয়েটা মাথা নিচু করে ফেলল। ফারাজ তখন ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমার পকেটে টাকা নেই, বোনের বাসায় গেলেও দিবে। এখন আমি ফুল কিনতে পারবো না। আমি বেচতে আসিনি, একটা কথা বলতে এসেছি। ওই যে কিছুক্ষণ আগে এক আপাকে পুলিশ নিয়ে গেল না, কি হয়েছে তাতে? আপনি ওনারে বাঁচালেন না কেন? আমি কোনো সিনেমা নায়ক না, আর আমি ওনার কিছু চাই না, তবে তাকে কেন বাঁচাবো? আপনি তো আমারেও চিনেন না, তবে ওই বেঞ্চিতে একটা পাউরুটির প্যাকেট প্রতিদিন কেন রেখে যান? কারণ আপনি জানেন ওটাতে আমি বসি। আমাকেও তো চিনেন না, তাহলে আমার রোজ সকালের খাবারের ব্যবস্থা কেন করেন? ফারাজ গভীর চোখে চেয়ে আছে মেয়েটির দিকে। কথা বলার ভাষা নেই, কি করে যে ধরে ফেললো মেয়েটা। অথচ ফারাজ খুব ভোরে এসে প্যাকেটটা রেখে যেত, যখন মেয়েটা বেঞ্চির নিচে চাদর মুড়িয়ে ঘুমন্ত থাকতো। এখন জবাব তো দিতেই হবে, তাই দম ফেলেই পড়ল, তোমার দুনিয়ায় কেউ নেই বলে তোমার একবেলার দায়িত্ব নিয়েছি। মেয়েটা হেসে মালা গুছিয়ে যেতে যেতে বলল, খোঁজ নিয়ে দেখেন ওই আপারও কেউ নাই। কেউ থাকলে আপনার কাছে ছুটে আসতো না বারবার। কথাটা ফারাজের বুকে গিয়ে আঘাত হানলো। পথ শিশুরা মাঝে মাঝে খুব কড়া কথা বলে, একেবারে মাংস পেশি ছেদ করে ভেতরে গিয়ে লাগে। সেই ছবিটার সবে চুল এঁকেছিল ফারাজ। রাগের বশে সেটা ছিঁড়ে ব্যাগ থেকে একটা খাম বের করলো, তাতে কিছু একটা লিখলো। লেখাটা হয়তো কারোর ঠিকানা। তারপর চিঠির জন্য একটা পৃষ্ঠা নিয়ে লিখতে বসলো। কাউকে সে চিঠি দেবে। নাম বলো নাকি ঠাটি একটা চরুষি দেব? মেয়েটা পানির গ্লাস রেখে টেবিলে হাত রেখে পড়ল, পূর্ণতা। আগে পরে কিছু নেই, তুমি তো আচ্ছা বেয়াদব মেয়ে, বড়দের সাথে ঠিক করে কথা বলাও শিখুনি। দেখো তো কচি খুকি মনে হয় না, কম পক্ষে তোমার বয়স 23-24 হবে। একটা কথা সুন্দর করে বলতেছো না। আমি ঘুষখোরদের সম্মান দিই না। তবে তোমার বাবা মা না আসা পর্যন্ত পতিতালয়ের সাথে বসে যাও, তোমার শাস্তি এটা। রবীন্দ্রন ওকে নিয়ে যাও। আনিসুর হক আরামসে পায়ের উপর পা তুলে টাটকা ইলিশ মাছ ভাজি খাচ্ছেন। অফিস টাইমে মাঝে মাঝেই ভাজা মাছ খাওয়া তার সব, এখনো সেই শখ পূরণ করছেন। সোজা মাওয়া থেকে এসেছে এই ইলিশ, গন্ধে চারিদিক মোমো করছে। কনস্টেবল রবীন্দ্রনাথ এই নিয়ে 102 বার তাকিয়েছে। জিভে পানি আসতেই গড়িয়ে পড়তে পড়তে মেঝেতে সাগর হয়ে গেছে। পূর্ণতা গালটা ফুলিয়ে নিচে বসে বাইরের দিকে চেয়ে তিশা প্রেমার আসার অপেক্ষা করছে। জেলের ভিতর তার সামনে 3টা মেয়ে ওকেই দেখছে। মেয়েগুলোর গায়ে 3 পিস বেশ 8-8 করে পরা জামাগুলো মনে হয় জোর করে শরীরে ঠুকানো হয়েছে। ওড়না গলায় পেঁচানো, ঠোঁটে বালি, ভ্রুতে বালি, কেমন একটা দেখতে। পূর্ণতা একবারে বেশি তাকায়নি। বেশি তাকালে যদি কথা শুরু করে এদের ভয় হয় তার। সাধারণ একটা ছেলের থেকেও এই মেয়েগুলো ভয় হয়। এরা কথায় কথায় একটা সাধারণ মেয়েকে নিজেদের সঙ্গী করে ফেলার ক্ষমতা বহন করে। অনেকক্ষণ যাবৎ ধরে 3টি মেয়ে মিলে পূর্ণতাকে দেখলো। তারপর 3 জন মিলে ফুসুর ফুসুর কি সব আলোচনা করলো। আলোচনার সবখানি কথা পূর্ণতা শুনেছে। ছোটবেলা থেকেই তার কানের পর্দা একেবারে মজবুত। এক রুমে বসে 3 রুমের কথা শুনতে পায়। আর এরা তো সামনেই বসে ফিসফিস করছে। তারা বলছিল,
পূর্ণতার রাগ হলো, তাও কিছু বলল না। কানে হাত রেখে চোখ বন্ধ করে রাখলো যাতে আর না শোনে কিছু। এরপর একটা মেয়ে উঠে এসে ওর পাশ ঘেঁষে বসল। হ্যাঁ। না, নেই। পূর্ণতা সরে বসল। মেয়েটার কথাবার্তা এমন কেন? সারথীর ফোন বাজছে। ফোনটা সে 4 দিন আগে ওয়ার্ড্রোবের উপর রেখেছিল। ফোন ব্যবহার করা তার পছন্দ না। সারাদিন বাগান আর টিভি নিয়েই তার দিন। ফোন যেখানে রাখে ওইখানেই পড়ে থাকে। কেউ তাকে কল করে না, একমাত্র সজীব ছাড়া। তাও সজীব কল করে মাসামাসি। ততদিন ফোন ওইরকমই থাকে, চার্জ শেষ হয় না। 4 দিন পর চার্জে দিতে হয়, তারপর আবার ফোন রেখে দেয় সে। ফোন বাজার আওয়াজ পেয়ে মনে হলো সজীব কল করেছে, তাই ছুটল সে। ছুটতে গিয়ে খাটের সাথে পায়ে আঘাত পেয়ে থেমে গেল। নিচু হয়ে হাত দিয়ে পায়ের পাতা আবারও ঘষে ছুটল। ওয়ার্ড্রোবের ওপর থেকে ফোনটা হাতিয়ে বের করে নিল। তারপর স্ক্রিনে হাত দিয়ে ডানে টাচ করে কানে ধরল। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলেই মুখরতা। হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। শুভ্র অপরাঞ্জ। এই সুন্দর কলার টিউনটি সেভ করতে ডায়াল করুন *12# সিম কোম্পানির কল। মন খারাপ করে ফোনটা রেখে সারথি চলে যাচ্ছিল, তখন আবারও কল আসলো। বিরক্ত হয়ে রিসিভ করে কানে ধরলো আবার। ওপাশ থেকে শোনা গেল একটি শব্দ, সারথি। সারথীর চোখে পানি এসে গেছে। সজীবের গলা। খুশিতে কিছু বলতে পারছে না সে। সজীব আবারও বলল, কেমন আছো? ভালো নেই। আপনি কবে আসবেন? আমার এখানে ভালো লাগে না, আপনি একবার আসুন। আমি কেমন আছি জানতে চাইবে না? ও হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। আমি এই মাসেও হয়তো আসতে পারবো না, দেখি পরের মাসে আসতে পারি কিনা। মা এসেছে? কাল আসার কথা ছিল, আসেনি। ল্যান্ডলাইন থেকে কল করেছিলাম, বললো আজ আসবে। মাকে বলবে শপিং মলের সবচাইতে দামি নেকলেসটা যেন কিনে। আমি টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি চেকে সাইন করে দিও। চাইলে তুমিও যেতে পারো মায়ের সাথে। সারথী গম্ভীর গলায় বলল, আমি গেলেই বাকি, আমি তো পছন্দ করে দিতে পারবো না। তার চেয়ে বরং মানিষা আপু আর আন্টি চাক, ওনারা পছন্দ করে কিনে আনবেন। সবচাইতে জরুরি হলো মানিষা আপুর পছন্দ হওয়া, কারণ বিয়েটা তো তার। তা ঠিক বলেছ, আমি কিছু টাকা বাড়িয়ে দিয়েছি, নিজের জন্য শপিং করে নিও মনীষার বিয়েতে পরে। কেন আপনি আসবেন না? আপনি আসলে না হয় কিনবো। আচ্ছা রাখছি, আমার কাজ আছে। সজীব লাইনটা কেটে দিল। সারথী মন খারাপ নিয়ে ফোনটা রেখে আবার হাসার চেষ্টা করলো। ফারাজ আসবে যে কোনো সময়, মুখে হাসি রাখবে যাতে ফারাজ কিছু না বলে সজীবকে নিয়ে। ফারাজকে এসে কিছু বুঝতে দেয় না, তাও কিভাবে যে বুঝে যায়। ডাক বক্সে একটা চিঠি ফেলে ফারাজ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। ঝালমুড়িওয়ালা ওর দিকে ঝালমুড়ি ধরে পড়ল। ভাই, এই নিয়ে 55টা চিঠি ফালাইলেন, কারে জানতে পারি? আছে কেউ? নাম কি? ফারাজ আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে যেতে যেতে গান গাওয়া শুরু করে। তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার। রয়েছে তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। এই হৃদয় ভেঙে গেলে জানো কিটা লাগে না জোড়া। ঝালমুড়িওয়ালা তার এক কাস্টমারকে ঝালমুড়ি ধরিয়ে দিয়ে বলল, বুঝলেন ভাইজান, এই পলায় দীর্ঘ 1 বছর ধইরা মাসে কয়েকটা কইরা চিঠি পাঠায় কাউকে। পার্কে বইসা সময় নিয়ে লেখে, তারপর খামে বইরা ডাক বক্সে ফেলে। আজকালকার যুগে ফোন থাকতে এসে ওর কি দরকার বলেন? যুবকটি ঝালমুড়ি খেতে খেতে একগাল হেসে পড়ল। কিছু ভালোবাসা ফোনে হয় না, সেই ভালোবাসা চিঠিতে হয়। যারা চিঠি দেয় নেই তারাই বোঝে। একটা কথা কি জানেন, ফোন থেকে দেওয়া মেসেজে গন্ধ থাকে না, হাতে লেখা চিঠিতে গন্ধ থাকে। যে মানুষটা পায় সে কেবল লেখা পড়তে চিঠি নেয় না, চিঠিটা নাকে লাগিয়ে প্রাণ ভরে গন্ধটাও নিয়ে নেয়। ফোন কি সেটা দিতে পারবে? আনিসুর সবে মাছ খেয়ে হাত চাটছিল, অমনি সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। গায়ে গোলাপি রঙের ওয়েস্টার্ন ড্রেস। মেয়েটা এসে টেবিলের উপর উঠে বসে গেছে গোল হয়ে। আনিসুর ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। আরে আসুন, বসুন। আপনাকে দাঁড় করাতে আসিনি, বসিয়ে রেখে সব করতে এসেছি। আনিসুর থতমত খেয়ে পড়ল। বসে রেখো সব করতে এসেছো? মানে কি করতে এসেছো? মেয়েটা গলায় হাত দিয়ে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, আমার খুব গরম লাগছে, ফ্যানটা একটু বাড়িয়ে দিন না।
কম কিছু আমার ভালো লাগে না। এই মেয়ে, তুমি কে? নিচে নামো। এটা কেমন বেয়াদবি? এটা বেয়াদবি? ভালোবাসা বুঝো না বুইড়া বেটা? আনিসুর শার্টের কলার ঠিক করে এদিক সেদিক তাকালো, তারপর হালকা কেসে বলল, নিচে নামো মা, এটা পুলিশ স্টেশন। মা? মা হবে আমার আন্টি। আমি হলাম আপনার দ্বিতীয় বউয়ের মতো, আপনার বউয়ের বয়সী। বডি দেখেছেন নিজের? কখনো আয়নার সামনে যান না? কি হ্যান্ডসাম আপনি সেটা জানেন? আপনি 2টা কেন 10টা বউ রিজার্ভ করেন। সত্যি তুমি হইবা আমার বউ? হব মানে? আমি আপনার বউ হয়ে গেছি, আপনি আমার স্বামী। ডং বহুত করছো, এবার টেবিল থেকে নেমে বলো কিসের জন্য এত ধামাকা করতেছো? আনিসুরের কঠিন ডায়লগ শুনে তিশা টেবিল থেকে নামলো, তারপর কোমরে হাত দিয়ে বলল, বউকে আইসক্রিম খাওয়ান চকলেট ফ্লেভার। আগে বলো তুমি কে? আমি তিশা, পুরুষ মানুষ যাকে দেখে হয়ে যায় বিদিশা। আনিসুর হাত কপালের ঘাম মুছে বলল, রবীন্দ্রন, এই গরম চিলির টিকেটা গাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। আপনি হলেন আমার রায়তা, দুটো মিলে বেস্ট কম্বিনেশন। চুপ থাকো মাইয়া, তোমার পরিকল্পনা কি বলতেছে? উড়ে এসে জুড়ে বসেছো কেন? তিশা নাকামু করে বলল। আমার কি আপনার মনে ধরে নাই? আনিসুর পুনরায় সিটে বসে পড়ল। আমার অলরেডি 2টা বউ আছে, 2টা 5টা ছেলে মেয়ে আছে, কি করে তোমার দায়িত্ব নিব? আরে বিয়ে করলে তো কেউ না কেউ না খেয়ে থাকে না, সংসার এমনিতেই চলে যাবে। আনিসুর বুঝলো এই মেয়েটা সত্যি সত্যি বিয়ে করতে চায়। দেখতে তো বেশ সুন্দরী, তবে মনে হয় চরিত্র ভালো না। তাও কি হয়েছে, ওনার নিজেরও বা চরিত্র কেমন, চালিয়ে নেওয়া যাবে ঠিক করে। আনিসুর তিশার হাত ধরে চেয়ারে বসিয়ে রবীন্দ্রকে আইসক্রিম আনতে পাঠালো। শুনুন, আমি কিন্তু কালই বিয়ে করব, ব্যাস। আচ্ছা, তুমি খাবার পেলে কই? আপনাকে কত দেখেছি রাস্তাঘাটে। তোমার জন্য তো আরো ভালো ছেলে অপেক্ষা করে থাকতে পারে, আমার মতন 46 বছর খুশি। আমি ক্র্যাশ খেয়েছি আপনার ভরির ওপর, কি সুন্দর ফুটবলের মতো দেখতে। ইচ্ছে করে সকাল বিকাল লাথ, এই না না, আমি বলতে চাইছি ধরে টান দিতে। কিউট তো, ভরিতেই কিন্তু ছেলেদের বেশি ভালো লাগে। তিশা আনিসুরের কোলে বসে পা দুলাতে দুলাতে আইসক্রিম খাচ্ছে মজা করে। আনিসুর হা করে ওকে দেখছে, কি সুন্দর দেখতে মেয়েটা। রবীন্দ্র হা করে দেখছিল। আনিসুরের পছন্দ করা সব কিছু তার পছন্দ হয় সব সময়। খেতে খেতে তিশা বলে, বিয়ের আগে সৎ কাজ করলে মঙ্গল হয় জানেন। আজ জেনে নিন, আমি চাই আপনি একটা সৎ কাজ করুন, এবং সেটা আজই। জেলের একটা মেয়েকে ছেড়ে দিন, যার দোষ গ্রহণযোগ্য। আনিসুর অনেক ভেবে রবীন্দ্রকে বলল পূর্ণতাকে ছেড়ে দিতে। সেটা বললেই তিশার হাত মুঠো করে ধরে বলল। পূর্ণতা জেল থেকে বেরিয়ে ডাক বক্সটির কাছে এসে গোল হয়ে মাটিতে বসে সেটার ভেতর হাত ঢুকিয়ে চিঠি বের করছে এক এক করে। সবার আগে তার হাতে আসলো ফারাজের চিঠি। চিঠিটা কোলে রেখে এসে আরো কটা চিঠি বের করেছে। এমন করতে করতে এসে তার চিঠিটা পেয়ে গেল। মুচকি হেসে সেটা নিজের কাছে রেখে কোমরে আটকে রাখলো। আসল চিঠিটা ডাক্স বক্সে রেখে কোলের ওপর সব চিঠি এক এক করে ভেতরে রাখছে। এবার ফারাজের চিঠিটা শেষে রাখতে গিয়ে থমকে গেল সে। তাতে নামের সাথে ব্র্যাকেটে লেখা, আমার অঙ্গীকারিণী। অঙ্গীকারিণী? বাহ, দারুণ নাম তো। চিঠিটা কি পড়া উচিত? মানুষের চিঠি পড়া মোটেও ঠিক কাজ নয়, তাও পূর্ণতার বেশ আগ্রহ জমলো এটা পড়ার। এমন আকর্ষণীয় নাম দেখলে কার না পড়তে মন চাইবে। ডানে বামে তাকে পূর্ণতা ওইখানে বসে চিঠিটা খুললো। চিঠিটা যতই আগ্রহ নিয়ে খুলছে, ভেতরটা দেখে আগ্রহ মাটি হয়ে কাদা হয়ে গেছে। পুরো পৃষ্ঠা খালি, সাদা কাগজ মুড়িয়ে খামে পুরা। তবে এটা পোস্ট করলো কে? কোন পাগলে? পূর্ণতা বিরক্ত হয়ে কাগজটা ভাঁজ করে খামে পুড়ে থুতু দিয়ে আটকে ডাক বক্সে ফেলে দিল, চলে গেল। এখন বিকেল 4:30 বাজে। পূর্ণতা হাতের ঘড়ি ঠিক করতে করতে হলে ফিরে এসেছে। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ভাবছে আজকের সারাদিনের ঘটে যাওয়া সব ঘটনা। কাঁধে প্রচন্ড ব্যথা করছে, মন চাইছে সেটাকে ছিঁড়ে এনে নিজের 2 হাত দিয়ে টিপে ব্যথা দূর করতে। প্রেমা পূর্ণতার মুখের দিকে তাকিয়ে থেকে চশমা ঠিক করে হাতের বইগুলো টেবিলে ধাপাস করে রেখে পড়ল, তিশার খবর জানিস? পূর্ণতার চোখ বন্ধ করে কোলবাইশটা বুকে জড়িয়ে পড়ল। পুলিশ অফিসারের কোলে বসে আছে দেখেছিলাম, এসে পড়বে। ওকে নিয়ে আমার চিন্তা হয় না। তুই এত বড় ঝামেলায় পড়লি কি করে? সবে নিয়তি, সামনে আবার পড়বো। গ্রামের যে ঝামেলা জানিস তো। আমি তৈরি হচ্ছি জেলের ভাত খাওয়ার জন্য। এই জমি না পেলে খুন খারাপই হয়ে যাবে। এরপর এমনি এমনি জেলে যাব।
ভালো উকিল ধর। টাকা কই? আমার যে আয় তাতে আমারই চলে না, আবার উকিল পুষবো? সারথী দরজা খুলে বাইরে দাঁড়িয়ে আছে। তার শাশুড়ি আর ননদ যে কোনো সময় এসে পড়বে তা ভেবে অপেক্ষা করছে এখানে। আনাফ ব্যাট বল হাতে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে ছাদের দিকে যাচ্ছিল। তখন সারথীকে দেখে থেমে গেল। নিশ্চুপ হয়ে সে দূর থেকে সারথীকে দেখছে। মেয়েটাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। সারথী তখন দরজায় হাত রেখে বাঁকা হাসি দিয়ে পড়ল। আনাফ। আনাফ থতমত খেয়ে গেল। আপনি কি করে জানলেন? গায়ের গন্ধে চিনি। কথা বলছেন না যে? আমি চোখে দেখি না বলে না জানিয়েই আমায় দেখবেন? আনাফ মাথা চুলকে লজ্জিত কণ্ঠে বলল, না তা নয়, আসলে আমি ভাবছিলাম আপনি হঠাৎ দরজার বাইরে কি করেন। আমার শাশুড়ি আসবেন, তার অপেক্ষায় আছি। আচ্ছা, একদিন আঙ্কেল আন্টিকে নিয়ে বিকেলে আসবেন বাসায়। আমার বুয়া নুডলস খুব ভালো বানায়, খেয়ে যাবেন। আচ্ছা। আনাফ কি বলবে না বলবে ভেবে ছুটে চলে গেছে। সারথী হাসছে ছোটার আওয়াজ পেয়ে। আনাফের গায়ের থেকে কেমন একটা আতরের গন্ধ বের হয়। ভালোই, খারাপ না। তাতেও চিনে যায় এটা আনাফ। প্রথম দিন সে যখন ছাদে ঘুরছিল, ঘোরার ঠিক 1 মিনিট আগেই সে এই গন্ধটা পেয়েছিল। লুকিয়ে ওকে দেখার স্বভাব আনাফের বেশ পুরনো। ফারাজ ব্যাগ থেকে 25টা লাইন লেখা একটা চিঠি বের করে সামনে ধরল। ইচ্ছে করেই সাদা কাগজ পোস্ট করে এসেছে, আর লেখা চিঠিটা সে নিজের কাছে রেখে দিয়েছে। এটাও পোস্ট করবে, তবে কোনো একদিন, আজ না, কালও না, কিংবা এই সপ্তাহেও না। খানিকটা হেসে চিঠিটা সে আবার ব্যাগে পুরে দোকানের ভেতর ঢুকে 4টা চকলেট কিনে একটা রিস্কায় উঠল। রিস্কাওয়ালা মামা জানতে চাইলেন কোথায় যাবে। হাবিজাবি ম্যানশন। বুঝলে সোনালি, আমার এই 2টা ছেলের মতো আরও একটা ছেলে ছিল, নাম অরিন্দম কর্মকার। আমাকে বাবা ডাকতো। ছেলেটাকে সামনে রেখে কতবার যে সকালের নাস্তা করেছি। ওর স্কুলে ফিস তো আমিই দিতাম। বাপ ওর সারাদিন মদ খেয়ে শুয়ে বসে থাকতো, আর ওর মা গার্মেন্টসে কাজ করতো। টাকা মিলিয়ে পারতো না। আহারে, ছেলেটা বিয়ের পরে কোথায় যে হারিয়ে গেল। হারিয়ে যাবার অবশ্য কারণ আছে। বোর সত্য ছিল গরজামে থাকতে হবে, তাই চলে গেলে ঢাকা থেকে নেত্রকোনা। এর অনেক বছর পর দেখা হয়েছিল বউকে। ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। শুনেছি ওর বউয়ের কী যেন অসুখ। তার খরচপাতে জোগাড় করতে ওর খাওয়া উঠে গেছে। ছেলেটাকে এরপর আর দেখেনি ওর বউকেও না। আচ্ছা বাবা, আজ পোস্ট অফিস থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে ওটা কি ওনার লেখা? হ্যাঁ, ওরই লেখা। জানি না কেন এতগুলো বছর পর সে আমার চিঠি পাঠালো। তার একটি মেয়ে আছে, লিখলো, ঠিকানাটা দিল, ওকে কোথায় পাওয়া যাবে। তাকে কদিনের জন্য আমার কাছে রাখতে বলেছে, অনুরোধ করেছে। অরিন্দম এখনো আমায় চেনেনি, নাকি চিনেও না, চেনার ভান করে। ওর মেয়েকে নাকি আমি কদিনের জন্য রাখবো, সারা জীবন হলে সারাবের জন্য রেখে দেব। ও কি চিনলো আমায়? মেয়েটাকে আনতে যাবে কে বাবা? বেলায়েত হোসেন গম্ভীর ভাবে ভাবছেন, তখনই মতিন ছুটে এসে বলল, না না, ফারাজ ভাই চইলা আইছে। বেলায়েত হোসেন একটা কাগজ নিয়ে মুখ ঘুরিয়ে বসলেন। অনেক কিছু ভাবার আছে। ভাবতে ভাবতে কলম চালালেন। সোনালি তার শ্বশুরের রুম থেকে বের হয়ে চলে গেছে। ফারাজ, সিয়াম, পিয়ালি অনন্তের হাতে 3টা চকলেট ধরিয়ে বাকি চকলেটটা প্যাকেটে রেখে দিয়েছে। সোনালি এসে ফারাজের কান টেনে বলল, 14টা দিন পর ফিরলি, তোর কি মায়ের মুখ দেখতে ইচ্ছে করে না? করে, সেজন্য এলাম। তাই বলে এতদিন পর বাইরে কি খেতি, কেমন করে থাকতি, সেসব আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? তোর বাবা কি ভাবছে তোকে নিয়ে সেটা জানিস? তোর বাবার কথা বাদ দিলাম, তোর দাদা কি ভাবছে সেটা তো জানার কথা তোর। ফারাজ পুরো বাড়িতে চোখ বুলিয়ে বলল, অর্ক কোথায়? ওর চকলেটটা তো দেয়া হলো না। পড়ছে, পরের মাস থেকে ওর পরীক্ষা। আগে আমার কথার জবাব দে। ফারাজ কিছু বলার আগে দাদার ডাক পড়ল। হাতের ব্যাগটা টেবিলে রেখে সোফা ডিঙিয়ে দাদার রুমের দিকে চলল সে। সিয়াম ফারাজের ব্যাগ হাতে কাছে এসে দাঁড়িয়েছে। ফারাজের ব্যাগটাকে ওর কাছে একটা বিশাল আলমারি মনে হয়। এই ব্যাগে থাকে খাতা, কলম, পেন্সিল, মোম, রং, শত শত খাম, সাদা কাগজ আর জ্যামিতি বক্স। সে জানে কি কি থাকে, তাও দেখে। দেখতে ভালো লাগে। নতুন কিছু পাওয়া যাবে না, তাও দেখে। দাদা জানে রুমটা ভীষণ
রকমের ভৌতিক। যেমন তার দরজা খোলার সময় একটা আওয়াজ হয়, ক্রেক 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 করে আওয়াজটা শোনা যায়, যেন রাতটা খুব গভীর, আশেপাশে কেউ নেই, অস্তিত্ব কেবল ভূতের। এরপর দরজা খুলে ভেতরের মেঝেটাকে উঁচু মনে হয়। ও যখন পা রাখে তখন হোঁচট খেয়ে পড়তে হয়, অর্থাৎ মেঝে খুব নিচে। এটা গেল দ্বিতীয় ভৌতিক লক্ষণ। পরের ভৌতিক লক্ষণ হলো দাদাকে ডাক দিলে তিনি এমনভাবে ঘাড় ঘুরিয়ে তাকান যেন সামনের মানুষটাকে হুড়মুড়িয়ে চিবিয়ে খেয়ে নিবে। এখনো তেমন করেই চেয়ে আছেন। দরজা খোলার আওয়াজ পেয়ে ফারাজ ঢোক গিলে শুরুতেই সালামটা ছেড়ে নিল। সালাম নিয়ে দাদা হাতের কাগজটা সামনে এগিয়ে ধরলেন। ফারাজ ওনার হাত থেকে কাগজটা নিয়ে মনে মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল। এই একটা লাইন পড়ে মাথা তুলে তাকালো সে। দাদা বালিশের তলা হাতিয়ে কিছু একটা খুঁজছেন, খুঁজে তসবি বের করছেন। এরপর জিকির শুরু করবেন, 10 বার আল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ফারাজ ধীর গলায় জানতে চাইল কাগজটা দিয়ে কি করবে। দাদা জানালার দিকে চেয়ে থেকেই বললেন, কাল যাবে এই ঠিকানায়, গিয়ে আমাকে ফোন করবে, আমি বলে দিব। এখন যাও, অর্ককে গণিত বুঝিয়ে দাও। তার গণিতে 95 নম্বর এসেছে, আগে 100তে 100 আসতো। 5 কম এসেছে অত্যন্ত। পিয়ালের পাল্লায় পড়ে, ওকে ঠিক করো, সামনে ওর আবার ফাইনাল আছে। আমি তো গণিতে কাঁচা দাদা যান। তুমি যেটা পড়াও সেটাতে ও 100 পেত। বুদ্ধিমান মানুষ নিজেকে গদ্য মনে করে, সবার থেকে নিজেকে নিচু ভাবে, মনে করে তার এখন অনেক কিছু জয় করা বাকি, অথচ তারা জয়ের শিখরে পৌঁছে গেছে তা আশেপাশে সবাই বোঝে, সে বোঝে না। তুমি সেই কাতারও আছো। এত ভালো মাথা, তা কোনো স্কুলে মাস্টারি করতে পারো না। এর পেছনে দোষ একমাত্র তোমার গাম্ভীর্য। মানুষ মেধা পায় না, আর তুমি পেয়েও অবজ্ঞা করছো। অর্কর রুমটা একটা ছোট্ট সাইজের লাইব্রেরি। যে যাবে তার একটি বই নিয়ে পড়তে ইচ্ছে হবে। সে নিজেও বই পড়ে, অন্যকেও পড়তে বাধ্য করায়। তার বইয়ের কালেকশন দেখলে সবারই পড়তে ইচ্ছে হয়। ফারাজ দরজার কড়া নেড়ে ভেতরে পা রাখলো। অর্ক ফারাজের বড় ভাই, ফাহাদের ছেলে। ফারাজ মুচকি হেসে ওর পাশের চেয়ারে টেনে বসে। অর্ক তখন চশমা ঠিক করে একটা খাতা এগিয়ে ধরে পড়ল। 14 দিন 5 ঘন্টা 10 মিনিট ধরে এই অঙ্কটা করার চেষ্টা করছি। উত্তর হয় 10। সেটাই সঠিক উত্তর, তবে আমার মেলানো সঠিক না। অঙ্কটা এত সহজে মেলার অঙ্ক না, এটার সংজ্ঞা অনেক বড় হবার কথা। তুমি সেই বড় বিশ্লেষণটা দেখিয়ে দাও। ফারাজ কলম ঘুরিয়ে হাত চালিয়ে 2 মিনিটে খাতা ভর্তি করে ফেললো। শেষে উত্তরে 10 লিখে একটা টিক দিয়ে বলল, বুঝেছো নাকি মুখে বলে বুঝিয়ে দিতাম। অর্ক মাথা খাটিয়ে খাতা দেখে নিজে নিজে বোঝার চেষ্টা করছে। ফারাজ উঠে গেল নিজের ঘরে। ফোন বন্ধ রেখেছিল এতদিন, মনে করে পকেট থেকে ফোন বের করে অন করলো সবার আগে। এরপর গায়ের পাঞ্জাবিটা খুলে দম ফেলে বিছানায় বসল। গোসল করে এসে রাত 10টা অবধি একটা ঘুম দেবে, তারপর খাবার খেয়ে বই পড়বে। অর্কর রুমে নতুন একটা বই দেখেছে, স্ট্রেঞ্জার ইন এ স্ট্রেঞ্জার ল্যান্ড। নাম শুনেই বোঝা গেল বইটি দারুণ, পড়তেই হবে। আর মোড়া ভেঙে ফারাজ গোসলে গেছে। গোসল সেরে অর্কর রুম থেকে বইটা এনে বালিশের তলায় রেখে শুয়ে পড়ে। মিসেস সোনালি চায়ের কাপ নিয়ে এসেছেন রুমে। ফারাজ চোখ বন্ধ করে শুয়ে আছে। উনি ভেবেছিলেন না খেয়ে দে ফারাজ শুকিয়ে যাবে, কিন্তু সে শুকায়নি, বরং হালকা স্বাস্থ্য হয়েছে। মুচকি এসে চায়ের কাপটা টেবিলে রেখেই বললেন, তা এতদিন মেসের খাবার খেয়ে এত মোটা হয়েছিস নাকি অন্য কারণ? কারণ অন্য বললে তোমার মুচকি হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, ধূসর বর্ণ ধারণ করবে। মা ভ্রু কুচকে ওর পাশেই বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হবে না, বল প্রেমে টেমে পড়লি? মেয়েটা দেখতে কেমন রে? লম্বা তো তোর কাঁধ অব্দি নাকি একেবারে মাথা বরাবর? আমার গলায় তার মাথার চুল লাগে, সম্ভবত 5 ফুট 6 হবে। কিসে পড়ে? গ্র্যাজুয়েট। ওমা তাই? তাহলে ডাক না বাসায়, বিয়ে করিয়ে দেই। ফারাজ মাথায় হাত রেখে বাঁকা হয়ে শুয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে পড়ল। আমার মোটা হবার কারণ সে না। মা এবার মুখটা ফুলিয়ে বললেন, তবে কে? তোমার মেয়ে সারথী। মা চট করে উঠে দাঁড়িয়ে পড়লেন। ছুটে গিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে আবার এসে বসলেন ফারাজের পাশে। ওর হাত চেপে ধরে পড়লেন।
কেমন আছে? ভালো না, মুখটা সারাদিন কালো করে রাখে। কেন, সজীব এসেছে? সে আসলে তো ওর মুখ কালো থাকতো না, সে আসে না বলেই এই অবস্থা। এবার বুঝো সারথী কেন তোমার সাথে বিয়ের পর থেকে 2 বছর ধরে কথা বলে না। মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, চুপচাপ উঠে দরজা খুলে চলেও গেলেন। ফারাজ চা খেলো না, কারণ সে এখন ঘুমাবে। চা খেলে ঘুমটা আর আসবে না, তাই মতিনকে ডাক দিল। ভাইয়া কেমন আছেন? ভালো, নাও কাপটা নিয়ে যাও। ভাইয়া এই চা টাঙ্কির পানি দিয়ে বানানো হয় নাই তো, সাপ্লাই পানি থেকে বানানো। তাও খাবো না, ইচ্ছে নেই। তুমি খাও, না হয় অন্য কাউকে দিয়ে দাও। মতিন কাপড়া নিয়ে চুমুক দিয়ে মনের আনন্দে চলে গেল। ফারাজ বালিশ জড়িয়ে চোখ বন্ধ করে রাখে। আবার পূর্ণতা তার খাটের তলায় টর্চ লাইট নিয়ে ঢুকে কাগজপত্র খুঁজছে। এখানে লোহার একটা বক্স ছিল, জংয়ে ধরা। একদিন রাগের বশে বক্সটাকে ঢুকানোর সময় ছুঁড়ে মেরেছিল, যার কারণে তার ঢাকনা খুলে ভেতরের কাগজপত্র বেরিয়ে সব এলোমেলো হয়ে গেছে। এমন করেই চলে গেছে 6টা মাস। এখন কাগজপত্র সব গুছিয়ে বাক্সে রাখতে এসেছে সে। জমির কিছু কাগজ লাগবে, চারিত্রিক সনদটা পাচ্ছে না কিছুতেই। কাগজে সব এক এক করে গুছিয়ে রাখার পরেও সনদটা সে পেল না। মন খারাপের ঝুড়ি নিয়ে খাট থেকে না বের হতেই মাথা তুললো, আর অমনি দুম করে বাড়ি খেয়ে আবার বসে পড়েছে। কি রে, আবার বাড়ি খেলি? প্রেমা চুপ করবি? বাড়ি খেয়ে কথা বলতে ইচ্ছে করে না, চোখে সব গোল দেখছি। উফ, এত জ্বালা জীবনে। পূর্ণতা মাথা ঘুষতে ঘুষতে বের হলো খাটের তলা থেকে। সনদপত্রটা কোথায় রেখেছিল মনে পড়ছে না কিছুতেই। ওটার খুব দরকার। এখন আবার মেয়রের থেকে সনদ আনতে শত প্যাচ করতে হবে। আগে সনদটা যে করেই হোক লাগবে। মা, কি খাবেন বলেন? আমি বুয়াকে দিয়ে সব রান্না করেছি, বিশেষত আমার হাতের ফালুদাও বানিয়েছি আপনার জন্য। কখন খাবেন? মিসেস শ্রীমা সারথীর হাত ধরে বসলেন সোফায়। ওর মাথায় হাত রেখে মুচকি হেসে বললেন, সজীবকে ভিডিও কল দাও। সারথীর মন খারাপ করে চুপ করে আছে। মিসেস শ্রীমা ওর থুতনি টেনে বললেন, এই রূপ না দেখালে স্বামী গলবে কি করে? মাঝে মাঝে ভিডিও কল দিবে, ওকে দিতে বলবে। এভাবে নিরামিষ হয়ে থাকলে চলে? আগে তো অনেক চাইতাম মা, উনি তো আগ্রহ দেখান না, জোর করে কি বা করা যায়? উর্মি তখন বিস্কিটের বয়াম নিয়ে সারথীর পাশে বসে পড়ল। ভাবি, আমি তোমায় শিখিয়ে দিব ভাইয়ের মন কি করে জয় করতে হয়। রাতে আমরা একসাথে গল্প করব সেটা নিয়ে। সারথী লজ্জা পেয়ে গেছে। মিসেস রিমার ফোনে সজীবের কল আসায় তিনি কানে ধরে উঠে চলে গেলেন ওখান থেকে। সজীব সকালে সারথীকে যা যা বলেছে মাকেও তাই তাই বলতে ফোন করেছে। মা তখন ওকে জাপটে ধরে বলেন, উর্মির পরের মাসে 17 তারিখে বিয়ে, তোকে আসতেই হবে। আমি কিছুই শুনতে চাই না। বউয়ের জন্য না আসিস, নিজের একমাত্র বোনের বিয়ের জন্য তো আসতে পারিস। মা, সময় বের করতে পারছি না। মিসেস রিমা একবার পেছনে চেয়ে সারথী কোথায় আছে তা নিশ্চিত হয়ে গলার আওয়াজ কমিয়ে বলেন, সত্যি করে বল, ওখানে কাউকে বিয়ে করিসনি তো? সজীব খিলখিল করে হেসে বলল, দেশে সুন্দর একটা বউ থাকতে আমি কেন বিদেশে বিয়ে করব? তবে দেশে আসিস না কেন? নাকি সুন্দর বউ আছে মনে করে শান্তি পাস? ধৈর্যের ফল মিষ্টি হয় মা। ফারাজ রোকেয়া হলের কাছে এসে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরেই দেখলো এখানে সব মেয়েদের মেলা। মেয়ে দেখতেই তার ভালোই লাগে, তবে একবার করে দেখে, এর বেশি দেখে না। ওই একবার দেখতেই মনে ছবি সেভ হয়ে যায়। 10 মিনিট পর কাগজ মুড়িয়ে ধরে ফোন বের করে দাদা চানকে কল করলো সে। দাদা রিসিভ করে বললেন, রোকেয়া হলের দায়িত্ব যিনি আছেন তার কাছে গিয়ে বলবে পূর্ণা নামের কাউকে চেনে কিনা রসায়ন বিভাগে, তারপর ওকে নিয়ে আসবে বাড়িতে। ফারাজ ফোন পকেটে ঠুকিয়ে ওখানে গিয়ে পৌঁছালো। একজন লোক চেয়ারে বসে বসে ফাইল খাটছেন। দেখে বয়স্ক মনে হলো ওনার বয়স 30 বছর। কি একটা রোগে তাকে বয়সের তুলনায় অধিক বয়স্ক মনে হয়। ওনাকে সে একবার চায়ের দোকানে দেখেছিল। আলাপ হয়েছিল ফারাজের আঁকা একটা ছবি নিয়ে। ছবিটি ছিল রংধনুর 8 রং নিয়ে। তিনি বললেন রংধনু 7 রং হয়। ফারাজ তার বিরোধিতা করে বললেন না, 8 রং। শেষের রংটা মানুষের মনের রং। ওই 7 রং মিশিয়ে যে রং হয় সেটাই 7তম রং। লোকটা ফারাজকে দেখে চিনে ফেলল। হাসি দিয়ে ওকে বসতে বললেন। ফারাজ বসলো না, শুধু দাদার বলা কথাটা পুনরাবৃত্তি করল। পূর্ণা রসায়ন বিভাগে? চিনি তো, 2nd ফ্লোরে ওর রুম। আচ্ছা বসো, আমি ডেকে দিচ্ছি। ফারাজ বাধ্য হয়ে বসে থাকলো। অনেকক্ষণ বসতেই হচ্ছে।
সময় নষ্ট করা ফারাজের পছন্দ না, তাই ব্যাগ থেকে খাতাটা বের করে ছবি আঁকায় মন দিয়েছে। পূর্ণতা কাছে একটা গার্ড এসে বলে গেল ওকে ম্যানেজার ডাকছেন। স্যার আসবো? আরে পূর্ণা, এসো এসো। পূর্ণতা কাছে এসে বলে, স্যার আমার নাম তো পূর্ণতা। পূর্ণা আমার ডাক নাম, আপনি জানলেন কি করে? রসায়ন বিভাগে প দিয়ে নামের একমাত্র তুমিই আছো, আন্দাজ করে নিলাম। উনার সাথে পরিচিত হও, জনাব ফারাজ। মিনহাজ তোমায় নিতে এসেছে। পূর্ণতা পাশে তাকিয়ে ফারাজকে দেখে চমকে ওঠে। ফারাজ এখনো আঁকছে, পূর্ণতার চোখ লাল হয়ে আসলো। রাগে কটমট করতে করতে বলল, উনি আমায় কেন নিতে আসছে? সেটা তো জানি না, উনার সাথেই কথা বলে দেখো। ফারহাজ দেখেন, পূর্ণা এসেছে। ফারাজ মাথা তুলে তাকিয়ে পূর্ণতাকে দেখে সে নিচেও চমকে গেছে। উঠে দাঁড়িয়ে কিছু না বলে ফোন বের করে দাদাকে কল করতে করতে রুম থেকে বের হয়ে গেল। দাদা ফোন ধরতেই ফারাজ বলল, দাদা, এই মেয়েটাকে কি সত্যি আমাদের বাসায় আনতে হবে? হ্যাঁ, কেন? তোমার সমস্যা আছে? ও ভালো না, এর আগেও পরিচয় হয়েছিল, জেলেও গেছে। ও, খারাপ হলেও তার ঠাঁই আমার বাড়িতে করব। আলাদা রিস্কা ধরে নিয়ে আসো। এক কাজ করো, ওকে ফোনটা দাও, আমি কথা বলি। ফারাজ বিরক্ত হয়ে পূর্ণতার কাছে এসে ফোনটা দিয়ে বলল কথা বলতে। হ্যালো? হ্যালো, কে? পূর্ণা, অরিন্দমের মেয়ে? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আমি তোমার সম্পর্কে দাদা হই, যাকে তোমরা বলো ঠাকুরদা। বাবার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, সে আমায় বলল তোমায় আমাদের বাড়িতে নিয়ে আসতে, তাই আমার নাতি ফারাজকে পাঠালাম। ব্যাগপত্র গুছিয়ে ওর সঙ্গে চলে আসো, বাড়িতে আসলে কথা হবে। পূর্ণতা ফোনটা ফারাজের হাতে দিয়ে গাল ফুলিয়ে রেখেছে। ফারাজও মুখটা গম্ভীর করে নিজের ব্যাগে আঁকা ছবিটা ঢোকাচ্ছে চুপচাপ। পূর্ণতা ম্যানেজারকে বলে নিজের ব্যাগ আনতে গেল। কি সব ভাবতে ভাবতে ফারাজ পকেটে হাত দিয়ে দেখে পকেট ফাঁকা। অনেক খোঁজাখুঁজির পর ছেঁড়া 20 টাকার নোট একটা বের হলো, তাও 13 ভাঁজ করা। কাল সিয়াম অনন্ত পিয়ালিদের জন্য চকলেট কেনায় টাকা সব শেষ। দাদাজানের ভাষ্য মতে 2টো রিক্সার প্রয়োজন। এদিকে টাকার অভাবে আমার মনে হয় একটা রিক্সার আওতাধীন হতে হবে। অন্যদিকে যে মেয়েটা রিক্সায় উঠতে চলেছে সে মোটামুটি আমার চোখের শত্রু। তার পাশে বসে বাসায় পৌঁছানো আমার বিবেকে বাঁধবে, দম বন্ধ থাকবে। এদিকে এত দূর এই কাঠফাটা রোদে হেঁটে যাওয়া সম্ভব না। কি করা যায়? পূর্ণতা 2টো ব্যাগ ভর্তি করে এসে হাজির হয়েছে ফারাজের সামনে। ওকে আকাশের দিকে তাকিয়ে মনে মনে অঙ্ক কষাকষি করতে দেখে পূর্ণতা বলল রিস্কা নেওয়ার জন্য। ফারাজ আকাশ দেখা বাদ দিয়ে পূর্ণতার দিকে ফিরে পড়ল। আপনার কাছে 20 টাকা আছে? না, নেই। আমি আপনার চেয়েও ফকির। আমি ফকির? ফকির না হলে কেউ একটা মেয়েকে নিয়ে যেতে এসে তার থেকে রিক্সা ভাড়া চায় না। ফারাজ গাল ফুলিয়ে একটা রিস্কা দাঁড় করালো। পূর্ণতার 2টো ব্যাগ উঠিয়ে দেবার পর তাদের দুজনের একজনের জায়গা হলো না। কোনো উপারান্ত না পেয়ে ফারাজ রিস্কাওয়ালাকে 20 টাকার নোট ধরিয়ে বলল হাবিজাবি মেনশনের দিকে যেতে। রিস্কা চলে যাবার পর পূর্ণতা সোজা হাঁটা ধরেছে। ফারাজ তখন ওকে থামিয়ে বলে, আমি বলিনি আমরা হেঁটে যাব? রিক্সা নিয়ে বাড়িতে পৌঁছেও ভাড়া দেওয়া যায়। চুপ করে দাঁড়িয়ে থাকুন, এত উত্তেজিত হতে হবে না। পূর্ণতা মুখ গোমড়া করে একটা জাম গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকলো। ফারাজ রিস্কা নিয়ে ওর দিকে তাকিয়ে আগে নিজে উঠে বসেছে। পূর্ণতাও এসে বসল। রিস্কা চলছে তার গতিতে। রাস্তার অবস্থা ভালো না বলে ঝাঁকুনি কম খেতে হচ্ছে না। দুজন যেখানে 2.5 ইঞ্চি ফাঁক রেখেছিল, ঝাঁকুনি খেয়ে সেই 2.5 ইঞ্চি বরাট হয়ে গায়ে গা লেগে গেছে। পূর্ণতা আর ফারাজ দুজনেই রিস্কার সাথে লেগে বসার চেষ্টা চালাচ্ছে, কিন্তু রাস্তার অবস্থার সাথে পেরে উঠছে না। একেবারে তাদের লেগে বসে থাকতে হচ্ছে রীতিমতো। শেষে ফারাজ তার কাঁধের ব্যাগটা মাঝখানে রেখে দম ফেল। পূর্ণতাও স্বস্তি খুঁজে পায়। বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগেনি। অল্প সময়েই তারা এসে পড়ে হাবিজাবি মেনশনে। পূর্ণতা নেম প্লেটের দিকে চেয়ে চেয়ে হাসছে। কি অদ্ভুত নাম! এত বড় একটা বাড়ির নাম কিনা এমন একটা নাম দিল। কিন্তু কেন? ফারাজ কলিং বেল চাপ দিয়ে দাঁড়িয়ে আছে। এক রিস্কাওয়ালা চলে গেছে আর একজনের ভাড়া দেওয়া বাকি। কলিং বেল বাজার কয়েক সেকেন্ড পার না হতে মতিন দরজা খোলে। এটা তার অনেক পুরনো অভ্যাস। বাড়ির গেট পার হবার সময় সে টের পেয়ে যায় বাড়িতে কেউ ঢুকেছে, তাই আগে থেকেই দরজা পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। দরজা খুলে পূর্ণতাকে দেখে একগাল হাসি দিয়ে পড়ল। আসেন আসেন, ভেতরে আসেন। ফারাজ পূর্ণতার আগেই ভেতরে গিয়ে মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসে রিস্কাওয়ালাকে বিদায় করতে গেল। পূর্ণতা ভেতরে পা রেখে পুরো বাড়িতে চোখ বোলাচ্ছে। মতিন দৌড়ে গেছে বেলায়েত হোসেনকে ডাক দিতে।
পিয়ালি আর সিয়াম সোফায় বসে কার্টুন দেখছিল। নতুন অতিথি এসেছে শুনে তারা কার্টুন দেখা বাদ দিয়ে পূর্ণতার সামনে এসে ওকে ড্যাপ ড্যাপ করে দেখছে। পূর্ণতা ওদের গাল টিপে দিয়ে বলল, তোমাদের নাম কি বাবুরা? সিয়াম সবার আগে প্রশ্ন করল। তুমি কি ভাত খাও? পূর্ণতা অবাক হয়ে বলল, কেন খাবো না? তাহলে কি দিয়ে খাও? আমাদের মতন মাংস দিয়ে ভাত খাও তোমরা? পূর্ণতা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে সিয়ামের দিকে। পিয়ালি সিয়ামকে থামিয়ে বলল, তুমি হাতে লাল সুতা পরনি? আচ্ছা, তোমরা কি এই সময় কোনো পূজা করো? সেই পূজার নাম কি জানো? আমাদের বাগানে তুলসী গাছ আছে, তোমার পূজা করার ইচ্ছা হলে বলবা। ফারাজ ব্যাগ এনে নিজের রুমে চলে গেছে। সোনালি হাতের কাজ ফেলে একবার পূর্ণতাকে দেখতে আসতে পারছে না। এদিক সেদিক হলেই তরকারি পুড়ে চাপে। পূর্ণতার রোবটের মতন এক জায়গায় দাঁড়িয়ে আছে শুধু। তখন ওখানে এসে হাজির হলেন মিসেস সায়না, ফারাজের কাকি। উনি পূর্ণতাকে ভালো করে দেখেই বললেন, তোমার এখানে থাকতে অসুবিধা হবে না তো? তুমি কি কি খাও বলবা, আমরা মতিনকে দিয়ে আলাদা রান্না করে দিব তোমাকে। তখন দাদা আসলেন। পূর্ণতা ওনাকে দেখে সালাম দিল। ওর সালাম শুনে সবাই অবাক চোখে ওর দিকে চেয়ে আছে। মতিন ছুটে এসে বলল, এ কি আপা, হিন্দু হয়ে সালাম দিলেন? আপনার তো নমস্কার বলার কথা। দাদা নিজেও অবাক হয়েছে, পূর্ণতার দিকে তাকিয়ে আছেন। পূর্ণতা কাছে এসে বলল, আমার নাম পূর্ণতা রহমান। হ্যাঁ, এটা ঠিক যে বাবা হিন্দু ধর্মের, কিন্তু আমার মা হলেন একজন মুসলিম। বাবা চেয়েছিলেন আমাকে হিন্দু ধর্মের দীক্ষিত করতে, আমাকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু মা সব সময় চেয়ে এসেছেন আমাকে ইসলাম ধর্মের দীক্ষিত করবেন। আসলে তারা বাসায় আলাদা ধর্ম পালন করে দুজনে, আর আমি কেবল ইসলাম ধর্ম পালন করি। বেলায়েত হোসেন ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসতে বললেন। তারপর চারপাশে চোখ বুলিয়ে ফারাজকে অনুপস্থিত পেয়ে মতিনকে বললেন ওকে ডেকে নিয়ে আসতে। তোমার বাবা মা এখন কোথায়? তারা ভারতে থাকেন। তাহলে তুমি একা মেয়ে বাংলাদেশে কি করছো? আমিও চলে যেতাম দাদু, কিন্তু আমাদের দেশের বাড়ির জমি বিক্রি নিয়ে সমস্যা আরো অনেক বছর আগে থেকেই। মায়ের চিকিৎসার জন্য বাবার যেতেই হতো, তাই জমির দিকটা আমাকে সামলাতে রেখে গেছে এখানে। কাজ শেষ হলে আমিও চলে যাব। তোমার মার কি হয়েছে? জানি না, রোগটার কথা বাবা নিজেও আমায় জানায়নি। আচ্ছা, বাবা কি আপনাকে ফোন করেছিল? বাবা ভারতে গিয়ে নতুন একটা সিম কিনে আমাকে চিঠিতে নাম্বারটা পাঠিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই চিঠি পাইনি। আর বাবা অন্য কারোর ফোন দিয়ে আমায় ফোন কেন করেননি তাও আমি জানি না। এখন বাবাকে অনেকবার করে চিঠি পাঠিয়েছি, বাবা উত্তর দেয় না। আপনি চিঠি পেয়েছেন তাতে আমি নিশ্চিন্ত হলাম একটু। আচ্ছা, তুমি এখানে কি কোনো চাকরি করতে, মানে তোমার ভরণ পোষণ? আমি একটা কিন্ডারগার্ডেনের টিচার, বাচ্চাদের পড়াই, তা থেকে ইনকাম আসে, ওটাতে কোনো রকমই চলে যায়। বেশি তো থাকতে হবে না, জমির ভেজাল শেষ হলেই আমি প্রবাসে পাড়ি জমাবো। আচ্ছা, তোমায় নাকি জেলে যেতে হয়েছিল? পূর্ণতা মনে মনে ফারাজকে মোটা আকারের একটা বিশ্রী গালি দিয়ে মুচকি হেসে বলল, ওই আসলে আমি একটা বাচ্চামো করেছিলাম। আজকালকার কিছু পুলিশদের তো বাচ্চামি দেখলেও অপরাধ মনে হয়, ধরে জেলে পুরে দেয়। আমার সেরকম হয়েছে আর কি, বড় কোনো অপরাধ না, বলতে গেলে বিনা দোষে জেলে ঢুকেছিলাম 2 ঘন্টার জন্য কেবল। বেলায়েত হোসেন গালে হাত দিয়ে কি সব ভাবলেন। তারপর মতিনকে বললেন পূর্ণতাকে 1 কাপ চা দিতে। ফারাজ এসে গেছে তখন। কাছে এসে মাথা নিচু করে 2 হাত পেছনে নিয়ে বলল, দাদা আমায় ডেকেছিলেন? এই মেয়েটাকে কিভাবে চেনো? পার্কে দেখা হয়েছিল, ঠিকানা জানতে এসেছিল। এতে করে তোমার কাছে সে খারাপ হয়ে গেল? জেলে গেছে তাই খারাপ? পূর্ণতা ভেঙচি কেটে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। বেলায়েত হোসেন চোখ রাঙিয়ে বলেন, অরিন্দম একটা ভালো ছেলে, ওর মেয়েও ওর মতে ভালো হবে। আমি চাই না তুমি মনে ওর জন্য ঘৃণা পুষে রাখো, কারণ আজ থেকে সে আমাদের সাথে এক বাড়িতে থাকবে। এটা আমার শেষ কথা, এবার যেতে পারো। ফারাজ গাল ফুলিয়ে চলে গেল। পূর্ণতা ব্যাগ নিয়ে মিসেস সায়নার পিছু পিছু চলেছে। অতিথিদের রুমটা ওর জন্য পরিষ্কার করা হয়েছিল। পূর্ণতার পিছু পিছু পিয়ালি আর সিয়ামও চলেছে। মিসেস সায়না দরজা খুলে রুমটা দেখিয়ে দিয়ে বললেন, এই রুমটাতে অনেক বাতাস আসে দক্ষিণ থেকে। আমার খুব শখ ছিল রুমটা নিজের করার, কিন্তু বাবা দিলেন না। তিনি আমাদের এর চেয়ে ভালো একটা রুম দিয়েছেন, কিন্তু আমার এই রুমটাতে মন আটকে আছে। এটাতে যে বাতাস, দাঁড়াও একটু বাতাস খেয়ে নি। কথা বলে তিনি জানালার গ্রিল ধরে মাথা ঠেকে চুপ করে রইলেন। পূর্ণতা ব্যাগগুলো রুমে ঢুকিয়ে বিছানায় বসেছে। খাটগুলো মান্দাতার আমলের, তবে নতুন রং করে বলা মনে হয় যেন এই যুগেরই।
দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি টানানো। পূর্ণতার মুখে হাসি ফুটলো তা দেখে। এমন একটা ছবি তার বাবার রুমেও ছিল। সেই ছবিটাকে ভালোভাবে দেখছে। সেই সময়ে বেলায়েত হোসেন এসে বললেন, তুমি জানলে অবাক হবে, তোমার বাবাও কিন্তু এই রুমে থাকতেন। পূর্ণতা আরো খুশি হয়ে গেল। তখনই মতিন ওর হাতে চায়ের কাপ ধরিয়ে চলে গেছে। রুম এখন ফাঁকা। বেলায়েত হোসেনের সাথে সাথে বাকি সবাইও চলে গেছে পূর্ণতাকে একা ফেলে। পূর্ণতা চায়ের কাপ হাতে রুম থেকে বের হয়ে বাইরেটা দেখার জন্য পা বাড়ালো। কিছু দূর গেলেই একটা খালি রুম দেখতে পাওয়া যায়। ওটাতে ধুলোয় জমা সব ফার্নিচার। সেটাকে বাদ দিয়ে আরেকটা রুম দেখতে এসেই সে দেখে ছোট্ট একটা ছেলে বসে বসে গড়গড় করে পড়ছে। চোখে চশমা, টেবিলে গাদা গাদা বই আর এক গ্লাস দুধ। পূর্ণতা মনোযোগ সহকারে ছেলেটির পড়া দেখছিল। হঠাৎ করে ছেলেটা দুধের গ্লাস নিয়ে জানালার দিকে দিয়ে সব দুধ ফেলে খালি গ্লাসটা রেখে আবার পড়তে বসে গেছে। পূর্ণতা তখনই দরজায় 2টা টোকা দিয়ে পড়ল। আসতে পারি? অর্ক মাথা তুলে পূর্ণতাকে দেখে বলল। ইয়েস। পূর্ণতা ভেতরে এসেই তার কৌতূহলের নিঃশেষ ঘাটল। প্রশ্ন করে বসল, কেন এতগুলো দুধ অর্ধেক ফেলে দিয়েছো? অর্ক পূর্ণতার হাতের চায়ের কাপটা ভালোভাবে দেখে নিয়ে বলল, ধরুন আপনি জানলেন আপনার হাতে কাপটার চা যে পানিতে বানানো হয়েছে তাতে ইউরিয়ান মিক্স করা আছে, তখন আপনি সেই চা খাবেন।